আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আমাদের কোর্সের থার্ড ক্লাসে। এখানে হচ্ছে আমরা আলোচনা করব ডেটা স্ট্রাকচার নিয়ে। সো আজকে ক্লাসের মোটিভটা কি সেটা আগে দেখে নিই। লার্নিং অবজেক্টিভ হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের ডেটা স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে পারবো, বিভিন্ন রকমের ডেটা স্ট্রাকচার কিভাবে ক্রিয়েট করা যায় সেটা পারবো, অ্যান্ড ডেটা স্ট্রাকচারগুলো কিভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী মডিফাই করা যায় সেই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। আগে দেখে নেই যে কমন ডেটা স্ট্রাকচারগুলো কি কি। আরে তো গতদিন হচ্ছে আপনারা ভেক্টর সম্পর্কে একটা আইডিয়া পেয়েছিলেন, ম্যাট্রিক্স সম্পর্কেও একটা হালকা আইডিয়া দিয়েছিলাম যে আমরা আমরা জানি যে ভেক্টর হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, ম্যাট্রিক্স টু ডাইমেনশনাল, দ্যাটস ইট। বাট এখানে ডেটা টাইপের একটা বিষয় আছে। মনে আছে কিনা আমি বলছিলাম যে ভেক্টরে নাম্বারের সাথে যদি একটা ক্যারেক্টার আমরা যুক্ত করে দিই তাহলে ভেক্টরের মাঝে বাকি যে এলিমেন্ট গুলো আছে সবাই আসলে ক্যারেক্টার হয়ে যাবে। সো এটা আসলে এই তিনটা স্পেসিফিক, আমি যেটা আপনার স্লাইডে দেখতে পাচ্ছেন, ভেক্টর, ম্যাট্রিক্স এবং এরে, এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সবগুলো ডেটা মানে এলিমেন্ট গুলো, সবগুলো এলিমেন্ট একই ডেটা টাইপের হবে। হয় সবাইকেই নিউমেরিক হইতে হবে, সবাইকেই ক্যারেক্টার টাইপ হইতে হবে, অথবা সবাইকে লজিক্যাল হইতে হবে, এরকম। তো ডেটা ফ্রেম এবং লিস্টে হচ্ছে মাল্টিপল ডেটা টাইপ ইউজ করা যায়। একই সাথে নাম্বার থাকতে পারে, একই সাথে ক্যারেক্টার টাইপ ডেটা থাকতে পারে, এবং এটাই হচ্ছে ইউজুয়ালি আমরা বেশি পাবো। কারণ আমরা যখন ডেটা সেট নিয়ে কাজ করি সেখানে ক্যাটাগরিক্যাল ডেটা থাকে, যে সে আসলে মেল না ফিমেল, সে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারে, এগ্রি ডিসএগ্রি টাইপ। আবার সেখানে নাম্বারও থাকতে পারে, তার ইনকাম কত, তার এজ কত, এরকম, বা কোনো ভ্যালু থাকতে পারে। সো আমাদের দেখা যাবে যে মিক্সড ডেটা টাইপের বা মাল্টিপল ডেটা টাইপের ডেটা স্ট্রাকচার গুলো নিয়ে বেশি কাজ করা লাগতেছে। সেটা হইতে পারে ডেটা ফ্রেম, হইতে পারে লিস্ট। আর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য যখন ধরেন আমরা একটা মডেল ফিট করব, তখন আমাদের সব ডেটাকে নিউমেরিক্যালে নিয়ে যেতে হয়। অনেকেই এই বিষয়টা জানেন যে আমরা ওয়ান হট এনকোডিং করি, মানে হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে মাল্টিপল ডামি ভেরিয়েবলে কনভার্ট করে নিই। সো ওই কাজটা কেন করি? কারণ আমাদের আসলে সবসময় নাম্বার প্রয়োজন হয়, নাম্বার ছাড়া কম্পিউটার কিছু বুঝে না। তো আমাদেরকে নাম্বারের পরিণত নিয়ে 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 যেতে হয়। তো সেক্ষেত্রে আমরা কেন করি এই কাজটা? কারণ ওই যে আমাদের সিঙ্গেল ডেটা টাইপ দরকার, আমাদের ম্যাট্রিক্স দরকার। কারণ আমরা যখনই কোনো মডেল নিয়ে কাজ করতে যাই, কোনো মেশিন লার্নিং নিয়ে কাজ করতে যাই, মেথড নিয়ে কাজ করতে যাই, তারা ম্যাট্রিক্স ছাড়া কিছু বুঝে না। তো ওই জন্যই আমাদের সব ডেটাকে একটা সিঙ্গেল ডেটা টাইপে নিয়ে যেতে হয়, এবং সেটা হচ্ছে নাম্বার। তো প্রথমে আমরা ভেক্টরটা নিয়ে একটু আইডিয়া নিই, ভেক্টরে আসলে কি হচ্ছে। তো ইন জেনারেল ভেক্টর হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ডেটা স্ট্রাকচার। এখানে জাস্ট মানে একটা ডাইমেনশন আছে, আইদার সেটা লেন্থ বলতে পারেন আপনারা, বা উইথ বলতে পারেন, যাই হোক। মেন কথা হচ্ছে এটা ওয়ান ডাইমেনশনাল, এবং এখানে সবগুলো ইনফরমেশন, সবগুলো এলিমেন্ট সেম ডেটা টাইপের হবে। আপনারা যেটা এক্সাম্পল দেখতেছেন সেখানে আমরা এলিমেন্ট পাচ্ছি 7টা, এবং সবগুলো হচ্ছে নাম্বার, 30, 12, 14, এরা সবাই হচ্ছে নাম্বার। এবং ইন্ডেক্সটা দেখবেন আপনারা ওয়ান থেকে শুরু হচ্ছে, 1, 2, 3 এভাবে 7 পর্যন্ত। সো গতদিনে আমি বলছিলাম যে আর হচ্ছে ওয়ান ইন্ডেক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনে হচ্ছে আমাদের ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, বাট এখানে ওয়ান থেকে শুরু হয়, এটা মাথায় রাখতে হবে। এখন আমি একটু ভেক্টরটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা এখন প্রোগ্রামিং এর মাধ্যমে দেখে নিই, তারপর হচ্ছে অন্যগুলো আবার এভাবে আসবো। আচ্ছা, গতদিন আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, ক্লাস 02 ডেটা টাইপস এন্ড অপারেটরস, যতটুকু মনে পড়ে। তো এইটা ওপেন করার জন্য আপনারা অনেকে হয়তো ডাবল ক্লিক করছেন, তখন দেখা যাচ্ছে যে সেটা ওপেন হচ্ছে না। তখন হচ্ছে আপনাদের এরকম একটা স্ক্রিন হয়তো ছিল, আহ, হয়তো এরকম একটা স্ক্রিন আসছে। তো সেখান থেকে হচ্ছে আপনাদের আর স্টুডিওটা ক্লিক করে দেন অলওয়েজ করে দিলেই সবসময় হচ্ছে এই ধরনের ডেটা ফাইলগুলো, সরি, এই ধরনের আর এর স্ক্রিপ্ট ফাইলগুলো আর স্টুডিও দিয়ে ওপেন হবে। এটা হচ্ছে বেসিক কম্পিউটারের বিষয় আর কি। সো আমি এটা অলওয়েজ দিয়ে রাখছিলাম, ওই জন্য হচ্ছে আমাকে এরকম কালার আইকন দেখাচ্ছিল। তো আমি ডেটা টাইপস এন্ড অপারেটরস এর ফাইলটা ওপেন করতেছি জাস্ট দেখানোর জন্য কিভাবে ফাইল ওপেন করতে হয়। সিমিলারলি আমার আরো ফাইল এখানে আছে, আমি সেটা ওইভাবেই ওপেন করব। সামনে হচ্ছে যেদিন আমরা ডেটা নিয়ে কাজ করবো সেদিন হচ্ছে আমরা প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করে সেখান থেকে কিভাবে ফাইল ওপেন করবো ওই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত জানবো। So, আপাতত আমরা এইভাবেই কাজটা চালাই নি। আমার দরকার হচ্ছে এই ফাইলটা। তো এটা আমি শেয়ার করে দিব ক্লাস শেষে সবার সাথে। মানে আজকে তো আরো অনেক কোড লেখা হবে, তো সব কমপ্লিট করার পরে হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করে দিব। সো এটাই হচ্ছে আমার স্ক্রিপ্ট। এখন
এখানে আমার সাথে অনেকের আর এর ইন্টারফেসটা ম্যাচ করে না। আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে এই কনসোলটা এখানে না থেকে এখানে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে, আমি হচ্ছে আমার প্রয়োজনে এটা এখানে নিয়ে আসছি। সো এইখান থেকে এখানে কিভাবে নেয় সেটা হচ্ছে ভিউতে যাবেন, সেখান থেকে পেন্সে যাবেন, সেখান থেকে হচ্ছে কনসোল অন রাইট, কনসোল অন লেফট। আমারটা হচ্ছে কনসোল অন লেফট দেওয়া। তার মানে এই যে এটা হচ্ছে রাইট পেন, এটা হচ্ছে লেফট পেন, এটা হচ্ছে লেফট, এটা রাইট। সো এই পেনটা এখন লেফটে আছে, এটা যদি রাইটে নিতে চাই তাহলে জাস্ট ভিউতে গিয়ে পেন্সে যাবেন, দেন কনসোল অন রাইট। তো তখন হচ্ছে এরকম হয়ে যাবে। তো আপনার কোডটা এই সাইডে থাকবে, মানে কনসোলটা এই সাইডে থাকবে, আর স্ক্রিপ্টটা হচ্ছে এই সাইডে থাকবে। সো ওইভাবে যার যেটা সুবিধা মনে হয় সেভাবে হচ্ছে আপনারা জিনিসটা ইউজ করবেন। তো আমি আজকে আপাতত এইভাবেই কাজ করি, সেটা আমাদের বুঝার সুবিধার্থে। দুইটা স্টাইলই আমরা দেখলাম, কার যেটা যেটা যার যেটা সুবিধা হয়েছে সে সেভাবে হচ্ছে কাজ করবে। সো আর স্ক্রিপ্টের শুরুতে আমি হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে রাখছি, যে আমার টাইটেলটা কি নিয়ে আমরা আজকে পড়াশোনা করতেছি, অথর মানে হচ্ছে কোডটা কে লিখছে, ডেট আজকে ডেটটা, এবং সাথে হচ্ছে সো এই ইনফরমেশনগুলো আমি জাস্ট কমেন্ট করে দিয়ে রাখছি। খেয়াল করে দেখেন সামনে হচ্ছে হ্যাশ আছে। তো হ্যাশ থাকা মানে হচ্ছে আমি কমেন্ট করে দিছি, যাতে করে এই স্ক্রিপ্টটার ইনফরমেশনটা থাকে, আমি যাতে প্রথমবার ওপেন করে বুঝতে পারি যে এইখানে আসলে কিসের কোড আছে। ঠিক আছে? তো হইতে পারে যে ফাইলের নেমে আসলে আমি সব ইনফরমেশন দিতে পারতেছি না, এবং যখন আপনি আসলে ইন জেনারেল কাজ করবেন, কোন একটা প্রজেক্টে হোক বা ডেটা নিয়ে কাজ করবেন, তখন হচ্ছে যখন আপনি কোড লিখবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে শুরুতে কয়েকটা লাইন রাখা, এরকম স্ট্রাকচার করে। সেখানে হচ্ছে আপনারা লিখে রাখবেন যে ডেটাটায় কি মানে এই ফাইলটায় কি হচ্ছে, এই কোডটা আসলে কি মিন করে। কারণ যখন আপনি কাজ করবেন তখন ঠিকই বুঝবেন, যে এখানে উল্টাইলে বুঝবেন। বাট 1 মাস 2 মাস 3 মাস পর যখন এই কাজটাতে আবার ফিরে আসা লাগবে কোনো একটা কারণে, তখন দেখবেন যে এই কোডটা আপনি আর বুঝতেছেন না, বা এই কোডটা যখন আপনি অন্য কারোর সাথে শেয়ার করবেন সে হয়তো এটা বুঝবে না। সো তাদের সুবিধার্থে হচ্ছে এখানে শুরুতে কিছু ইনফরমেশন লিখে রাখা ভালো। সো ভেক্টর নিয়ে কথা বলতেছিলাম, এবং কালকে আমরা এই জিনিসটা ভালো করে দেখছি যে যখন আমাদের মাল্টিপল এলিমেন্ট থাকবে, সেগুলোকে আমরা সি দিয়ে কম্বাইন করে এরকম একটা ভেক্টর তৈরি করব, এবং সেটাকে আমরা এইভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে একটা ভেরিয়েবলে সেভ করে রাখতে পারি। সো সেটাই আমি এখানে করছিলাম লাস্ট, মানে করছিলাম লাস্ট দিন। তো আজকে আমি সেম কাজটাই করব। সেখানে কার্সর রেখে কন্ট্রোল এন্টার, এই লাইনটা রান হইলো। এটা হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে ডান দিকে। আচ্ছা, অনেকে হয়তো মোবাইলে আছে, সো আমার মনে হয় ডান বাম করতে অনেক অসুবিধা হবে। So, আমি পেনটা এই পাশেই রাখি, কারণ আমার নিজেরও ডান বাম করতে অসুবিধা হয়, এই জন্যই আমি আসলে এই ইন্টারফেসটা ইউজ করি, উপর থেকে নিচে। আচ্ছা, সো এখন আমি যদি চেক করতে চাই যে এইটার স্ট্রাকচারটা কি, মানে এটা কি ভেক্টর কিনা, সেক্ষেত্রে আমি ইজ ডট ভেক্টর ফাংশনটা ব্যবহার করতে পারি বোঝার জন্য, যে এটা স্ট্রাকচারটা আসলে ভেক্টর। সো এটা রান দিলে আমার আউটপুটে দেখাবে ট্রু। আর এটা কি ডাটা ফ্রেম কিনা এটাও যদি চেক করতে চাই, সেক্ষেত্রে লিখতে হবে ইজ ডট ডেটা ডট ফ্রেম। তো ওইটা রান দিলে আমার কি আসা উচিত? অবভিয়াসলি ফলস আসা উচিত, কারণ আমি এটা ক্রিয়েট করছি। So, আমি জানি এটা আসলে ভেক্টর। আমি ইজ ডট ডেটা ডট ফ্রেম দিলাম, তো এটা x1 দিলে এখানে আমি আউটপুটে ফলস দেখাচ্ছে। এখন আমরা দুইটা বা তিনটা হচ্ছে ইউজফুল কিছু ফাংশন দেখবো, যেগুলা আমাদের ইন জেনারেল প্রয়োজন হইতে পারে। একটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেটর, আর একটা হচ্ছে সিকোয়েন্স জেনারেটর। এখানে র্যান্ডম নাম্বার জেনারেটরটা বোঝার জন্য যদিও আপনাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা আইডিয়া প্রয়োজন, তবে কিছু বেসিক আইডিয়া আগে থেকে দিয়ে রাখলে হয়তো পরে আপনার রিলেট করতে পারবেন সহজে। সেই জন্য হচ্ছে এখানে আমি একটা এক্সট্রা ফাংশন ইউজ করছি। এটা পরে এখন হয়তো অনেকের মাথায় ঢুকবে না, বাট পরে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যেটা করতে পারি, একটা ফাংশন হচ্ছে স্যাম্পল। সো এই স্যাম্পল ফাংশনটার কাজ হচ্ছে আমি একটা সিকোয়েন্স অফ নাম্বার ওকে দিয়ে দিব, বা একটা ভেক্টর তাকে দিয়ে দিব, সেটা হচ্ছে প্রথম আর্গুমেন্ট। তো স্যাম্পলের প্রথম আর্গুমেন্টে আমি তাকে একটা লিস্ট ধরাই দিব, লিস্ট অফ নাম্বার, লিস্ট না মানে ভেক্টর অফ নাম্বার ধরাই দিব, এবং তারপর আর্গুমেন্ট দিব যে কতগুলা সেখান থেকে সিলেক্ট করে নেবা। তো এখানে actually যেটা করবে সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার থেকে র্যান্ডমলি 10টা নাম্বার সে পিক করে দিবে, এবং সেটাকে x2 তে সেভ করবে। এই অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে রাখছি। সো এখানে হচ্ছে সিলেকশনের কাজটা হবে, আর সেটাকে এখানে অ্যাসাইন করবে। এবং এই লাইনটা রাখছি আমি জাস্ট প্রিন্ট করে দেখার জন্য। এখন অনেকের মাথায় প্রশ্ন আসছে যে উপরের লাইনে সেট ডট সিড দেন 1 2 3 এটা কেন দেওয়া হয়েছে? এটার কারণ হচ্ছে
এখানে যে র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট করা হচ্ছে, সিলেক্ট করা হচ্ছে, সেটা কিন্তু সেকেন্ড টাইম আমি যখন রান দিব চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি এখানে রান দিয়ে দেখাই, আমি এইটুকু সিলেক্ট করে দেন রান দিচ্ছি যাতে করে এই অ্যাসাইনমেন্টটা না হয়। কন্ট্রোল এন্টার দিলাম, কনসোলও দেখেন প্রথমে হচ্ছে 12, দেন 56, এভাবে লাস্টে গিয়ে 67। সো এখানে 1 থেকে 100 পর্যন্ত নাম্বারের মধ্যে 10টা নাম্বার সিলেক্ট হয়েছে র্যান্ডমলি। আমি যদি এটা আবার রান দিই, কন্ট্রোল এন্টার, এখন যে নাম্বারগুলো আসছে এগুলো কিন্তু ডিফারেন্ট। আমি যদি আবার রান দিই, কন্ট্রোল এন্টার, আবার রান দিই, তো প্রত্যেক রানে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার জেনারেট হচ্ছে। জেনারেট না মানে এখানে সিলেকশন হচ্ছে। স্যাম্পল মানে হচ্ছে আমি একটা বড় অনেকগুলো নাম্বার থেকে কিছু সংখ্যক নাম্বার সিলেক্ট করতেছি। স্যাম্পলের কাজ হচ্ছে এটা। এখানে অ্যাকচুয়ালি জেনারেটর বলা ভুল হবে, এখানে স্যাম্পলিং হচ্ছে, সোজা কথা স্যাম্পলিং হচ্ছে। সো এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রত্যেকটা রানে, আমার স্যাম্পল সিলেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি যদি একটা রিপ্রোডিউসেবল কাজ করতে চাই, যেটার মানে হচ্ছে আমি যে রেজাল্টটা পাচ্ছি স্যাম্পলিং করার পর, অন্য কেউ যেন স্যাম্পলিং করার পর সেম রেজাল্ট পায়, তাহলে সেটার জন্য কি করা যেতে পারে? সেটার জন্য আমাদের এই সিড নাম্বারটা সেট করে দিতে হয়। এটা অনেকটা একটা বীজ রোপণ করার মতো, যে আমি যদি ধানের বীজ রোপণ করার পর ধান পাই, পরের বছর ওই জমিতে ধানের বীজ রোপণ করলে আমি ধানই পাবো, আমার তো আলু পাওয়ার কোনো সম্ভাবনা নাই, রাইট? সো এটার ভিতরে আমি একটা বীজ দিয়ে দিচ্ছি, যেখান থেকে আমাকে আসলে এই সেম জিনিসটাই দিবে বারবার। সো এটার বিহাইন্ডে আসলে অনেক কিছু হয়, এবং এটার অন্য একটা বড় কারণ হচ্ছে কম্পিউটারে যেসব র্যান্ডম নাম্বার জেনারেট হয় তারা আসলে ট্রু র্যান্ডম নাম্বার না, এদেরকে বলা হয় সিউডো র্যান্ডম নাম্বার। মানে হচ্ছে একটা স্পেসিফিক নাম্বার দিলে সেখান থেকে আসলে শাখা প্রশাখা ছড়াইতে থাকে। এখন সেই ছড়ানোটা আসলে ট্রু না, কম্পিউটারের ক্ষেত্রে সেটা ট্রু না। কারণ ন্যাচারাল কোনো একটা অকারেন্স থেকে যদি আমরা নিতে পারতাম সেটাই মাত্র র্যান্ডম হইতো। কারণ পরিবেশে যে ক্যাওসটা থাকে সেই ক্যাওসটা আসলে কম্পিউটার দিয়ে জেনারেট করা পসিবল না। কম্পিউটারে সবকিছুই আসলে অ্যালগরিদমের মাধ্যমে হয়। সেখানে একটা চেইন আছে, সেটার আলটিমেটলি কিছু একটা থাকে, কোনো একটা পয়েন্ট থেকে শুরু হয়। তো এটা আসলে সেই পয়েন্টটা সেট করে দেয় যে তোমার এই চেইনটা এখান থেকে শুরু হবে, দেন হচ্ছে তুমি র্যান্ডমলি সিলেক্ট করতে থাকা নাম্বার হচ্ছে জেনারেট করতে থাকবা। সো আমি যদি এখন এই সেট ডট সিটে রান দিই, 1 2 3 সেট ডট সিট দিয়ে রান দিলাম, দেন এটা রান দিলাম, সো আমার নাম্বার আসলো 31, 79, 51, এভাবে নাম্বারগুলো আসলো। আমি যদি আবারও সেট ডট সিট দিয়ে আবারও এটা রান দিই, আমার নাম্বারটা সেম থাকতেছে, রাইট? আমি যদি এটা নাম্বারটা চেঞ্জ করে দিই, এটা নাম্বার আমি 42 দিই, 24 দিই, দেন এটা রান দিই, দেন আবার স্যাম্পলটা রান দিই, তাহলে 1972, 87, রাইট? এখন আমি যদি আবার 123-তে ব্যাক করি, সেট করি, দেন এটা আবার রান দিই, আমি একদম সেম আগের নাম্বারটাই পাবো। সো এই স্যাম্পলটা যদিও আমি দেখতেছি যে আসলে র্যান্ডমলি সিলেক্ট হচ্ছে, আসলে এটা র্যান্ডম, মানে আমি তো জানতাম না আসলে এই নাম্বারগুলো আসবে 1 থেকে 100-র মধ্যে। বাট এই যে নাম্বারগুলো এটা যদি অন্য কেউ আবার পায়, সেই সুবিধার্থে আসলে সেট ডট সিটটা রান দেওয়া হয়। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, সেট আমার ডট এখানে সিটে একটা কোশ্চেন আছে, মানে যদি 1 2 3 অন্যজন হচ্ছে সেম রেজাল্টটা পাবে, মানে এই কথাটা আমি বুঝিনি। ওকে, এই যে কোডটা আমি লিখলাম, আপনি যখন আপনার কম্পিউটার রান দিবেন, এই লাইনটা যদি ছাড়া দিতাম আমি, সেক্ষেত্রে যে স্যাম্পলটা জেনারেট হইতো আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারতো। ইভেন আপনি যদি আপনার কম্পিউটারে এই লাইনটা আবার রান দেন, অন্য রেজাল্ট পাবেন। সো এটা একটা প্র্যাকটিক্যাল পারপাস দেখাই। ধরেন আমি এটা সেট ডট সিট করলাম, এটা সেভ করলাম, X2 তে এখন একটা ফ্যাক্টর আছে, X2 তে হচ্ছে এইটা আছে। সো আমি এখন একটা অ্যানালাইসিস করি, ধরলাম সামারিটা চেক করব, সামারি X2। সো রেজাল্ট কোত্থেকে আসতেছে? সো দেখেন, আমার এখানে একটা ডেটার সামারি আসতেছে না, রাইট? সেখানে মিডিয়ান আছে, মিন আছে, ম্যাক্সিমাম মিনিমাম এই ইনফরমেশন গুলো আছে। সো আমার এখানে যে ইনফরমেশন গুলো পাইলাম আমি সামারিতে, সেম সামারি আপনি পাবেন কখন? যদি আমি এই সেট ডট সিটটা সেট করে দিই। আদারওয়াইজ এখানে যে স্যাম্পলিংটা হবে বা র্যান্ডমলি কিছু জিনিস চুজ করা হবে, সেটা কিন্তু আপনি পরে পাবেন না। যেমন আমি যদি এটা কমেন্ট করে দেই, এটা আমি আবার রান দিই, এখন আমার মিনিমাম 9, ম্যাক্সিমাম 99,
আবার রান দিই, মিনিমাম 6, 7, ম্যাক্সিমাম 83। সো এখন বলি এই র্যান্ডম নাম্বার সিলেকশনের মানে সেট ডট সিড এর মেইন অ্যাপ্লিকেশনটা কোথায়। ধরেন আপনি র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদমটা ইউজ করতেছেন মেশিন লার্নিং এ, ওখানে কিন্তু এই র্যান্ডম সিলেকশনের বিষয় আছে। ওখানে র্যান্ডমলি স্প্লিট করা হয় বিভিন্ন ট্রি, সেগুলো স্প্লিট করার জায়গাটি কিন্তু র্যান্ডমলি হয়। কোন কোন ভেরিয়েবল সিলেকশন হবে সেটা র্যান্ডমলি হয়। সো আপনি যেই অ্যালগোরিদমেই এরকম র্যান্ডম কোনো কিছু থাকবে, সেখানেই আপনার সেট ডট সিট দিয়ে ওই সিলেকশনটা র্যান্ডম নাম্বার বা র্যান্ডম সিলেকশনটাকে ফিক্স করে নিতে হবে। আদারওয়াইজ যেটা হবে যে আপনি আধা ঘন্টা ধরে একটা মডেল রান দিলেন, আপনি একটা আউটপুট পেলেন, সেটার ধরেন মডেলের মিন স্কোয়ার এররের একটা ভ্যালু আসছে। সো মিন স্কোয়ার এরর যত কম হয় তত ভালো, আবার আর স্কোয়ারের ভ্যালু যত বেশি হয় তত ভালো। এই বিষয়গুলো সামনে ক্লিয়ার হবেন, আমি জাস্ট এইটা বোঝানোর জন্য বলতেছি। এখন ধরেন আপনার মিন স্কোয়ার এররের ভ্যালু আসছে আপনার কম্পিউটারে 0.5, ফর এক্সাম্পল 0.5 আসছে, খুবই কম। আপনার এই কোডটা অন্য কেউ, ধরেন আপনি এটা কোথাও পেপারটা কোথাও সাবমিট করলেন, এখন আপনি যেভাবে লিখছেন রিপোর্টে 0.5, সে এই কোডটা রান দিল, তার ওইখানে আবার একটা র্যান্ডম সিলেকশন হয়েছে, রাইট? এখন তার যে র্যান্ডমলি ট্রি গুলা সিলেক্ট হয়েছে বা মডেলটা রান হইলো, সেখানে দেখা গেল যে সেটা মেন স্কোয়ার এররের ভ্যালু 0.5 না 0.9। তো আপনারটার সাথে তারটা এখন ক্ল্যাশ হয়ে গেল না, শুধুমাত্র র্যান্ডম সিটটা সেট না করার কারণে। So এই জন্য আসলে পাইথন হোক আর হোক সবখানে আসলে সিড নাম্বার সেট করার বিষয়টা আসে। যে অ্যালগোরিদমেই আপনার র্যান্ডম নাম্বার মানে র্যান্ডম নাম্বার বা র্যান্ডম সিলেকশনের বিষয় থাকে, সেখানে আপনাদেরকে এই সিট সিলেকশনটা করতে হয়। ভাই সিট সিলেকশনের ক্ষেত্রে আপনি 1 2 3 তো একবার দিলেন না, আর একবার হচ্ছে যে 24 বা এমন কিছু দিছিলেন, মানে দুইজনের যদি সেম আউটপুট আসতে হয় তাহলে সিডও তো সেম হইতে হবে। হ্যাঁ, দুজনের সিট সেম হইতে হবে। আচ্ছা। আর ভাইয়া হচ্ছে সিডের ভিতরে যে 1 2 3 যে নিউমেরিক ভ্যালু দিছেন, মানে এই ক্ষেত্রে আমি যদি ভ্যালুটা আমি চেঞ্জ করে দেই সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে? না না, প্রবলেম আমি হবে হচ্ছে না। ফোর ফাইভ সিক্স দিলাম, আপনি চাইলে ধরেন এরকম একটা বড় নাম্বার দিলেন, কোনো সমস্যা নেই। মানে জিনিসটা ওখানে কোনো একটা র্যান্ডম নাম্বার দেওয়া, দ্যাট মিন্স এটাকে ফিক্সড করা। হ্যাঁ হ্যাঁ, একটা মজার কথা বলি। 42 এই নাম্বারটা বেশ কমন, কেন জানি না, এই নাম্বারটা অনেক কমন। র্যান্ডমলি কোনো নাম্বার চুজ করতে বলে 42টা চলে আসে অনেক বেশি। আমার ক্ষেত্রে দেখা গেছে আমি ধরেন এখন 2025 সাল, আমি অনেক সময় 2025 ইউজ করি বা 24 ইউজ করি, এরকম আর কি। এটা হচ্ছে আপনার ইচ্ছা। এখন এই নাম্বারটা যা হবে, সেটার জন্য যে আউটপুটটা আসবে সবসময় সেম থাকবে, দ্যাটস ইট। এটা হচ্ছে মূল কথা। এটা যে নাম্বার যে কোনো কিছু হইতে পারে, এবং এটা একটা নাম্বার হইতে হবে, এটা ওয়ানও হইতে পারে। আর ভাইয়া হচ্ছে এখানে যে আমাদের যে 10টা আমরা সিলেক্ট করে দিছি, এবং এই 10টা নাম্বার যে আমাদের এখানে আসতেছে র্যান্ডম স্যাম্পলিং, এই 10টা নাম্বারেরই হচ্ছে মিন মিডিয়ান মড আর হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট যে নাম্বারটা, ওই 10টা নাম্বার এখান থেকে আসতেছে না, মিন হ্যাঁ, মিডিয়ান মড? এখান থেকে আসতেছে, রাইট। আচ্ছা আচ্ছা। কারণ আমি যে স্যাম্পলিং করে কিন্তু X2 তে সেভ করলাম, রাইট? সো X2টার সামারি আমি দেখতেছি বারবার, ওই জন্য হচ্ছে এই স্যাম্পলিংটার রেজাল্ট সবসময় সেম থাকবে। আচ্ছা, আমি কিছু কমে মেসেজে চ্যাটে দেখতে পারতেছি। আহ, না, হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করছেন যে কেউ ধরেন স্যাম্পল জেনারেট করলো, ধরেন এখানে সিট নাম্বারটা ছিল না। সো এই যে এটা রান দিল, এই যে আমি জিনিসটা পাইলাম, এখন এটার সিট নাম্বার কত ছিল, এটা কি কোনোভাবে জানা পসিবল কিনা? অ্যান্সার হচ্ছে না, এটা কোনোভাবেই জানা পসিবল না যে এটার সিট কত ছিল। ইজ ইট ওয়ার্ক লাইক র্যান্ডম স্টেট হুইচ ইজ ইউজড ইন পাইথন, রাইট? এক্স্যাক্টলি সেম। অনেক সময় দেখবেন যে এই র্যান্ডম সিট সেট করার বিষয়টা ফাংশনের ভিতরে থাকে, অনেক সময় থাকতে পারে। সো ওইটা দেখে নেবেন, আপনারা যে ফাংশনটি ব্যবহার করেন না কেন, সেটা ডকুমেন্টেশনটা কষ্ট করে দেখে নেবেন যে ভিতরে কোথায়, ভিতরে কিছু আছে কিনা। আচ্ছা, এখানে এই ফাংশনটার একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে রিপ্লেস ইকুয়াল টু ফলস নাকি ট্রু। সো এই বিষয়টা হচ্ছে রিপ্লেস আর্গুমেন্টের কাজ হচ্ছে যে এই যে আমি র্যান্ডমলি নাম্বারগুলো চুজ করলাম,
এখানে কোনো নাম্বার রিপিট হবে কিনা, ধরেন 9 নাম্বারটা, এই নাম্বারটা আবার আসবে কিনা। আমি যদি এখানে 1 থেকে 100 বদলে 1 থেকে 10 করে দেই, এবার রান দেই, ধরেন এখান থেকে 8টা সিলেক্ট করব। আচ্ছা, ওই নাম্বারটা থাক, আমি নতুন করে লিখি। এক্সিস্টিং কোড চেঞ্জ না করে নতুন করে কোড লেখাটাই বেটার হবে। ধরেন এটা রান দিলাম, এখানে খেয়াল করেন কোনোটাই কিন্তু বারবার আসে নাই, সব কিন্তু ইউনিক। 1 কিন্তু আরেকবার আসে নাই, 3 আরেকবার আসে নাই। আমি এটা যতবারই রান দিই না কেন, আপনারা খেয়াল করতে থাকেন, কোনোটাই সেকেন্ড টাইম আসে নাই। কিন্তু কেন আসে নাই, কারণ হচ্ছে এখানে একটা আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে রিপ্লেস। এই রিপ্লেসের ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস। তো যখনই আপনারা ফাংশনের মধ্যে এরকম ডকুমেন্টেশন দেখবেন যে ফাংশনের সাথে একটা ভ্যালু দেয়া আছে সাথে, সেটা আসলে ডিফল্ট ভ্যালু। তো ডিফল্ট বাই ডিফল্ট এখানে ফলস দেয়া আছে, তার মানে এখানে আসলে কোনোটাই রিপিট হবে না। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে দিতে হবে ফলসের জায়গায় ট্রু। আমি এখানে লিখতেছি রিপ্লেস ট্রু। এবার যদি এটা রান দেই, খেয়াল করেন 10 এখানে 3বার চলে আসছে। ঠিক আছে, সো আবার রান দিলে এখন দেখা যাচ্ছে যে 6 2বার আসছে মনে হয়, হ্যাঁ। 8 আসছে 2বার, এখানে 7 অনেকবার আসছে। তো আমি একটা কাজ করতে পারি, আমি ফ্রিকোয়েন্সি গুলো চেক করতে পারি যে কোনটা কতবার আসছে। তো সেটা কিভাবে করা যেতে পারে, সেটার জন্য আমি একটা ফাংশনাল ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে টেবিল। কেউ বলে ফ্রিক লিখেন না, হ্যাঁ, ফাংশনটার নাম হচ্ছে টেবিল। টেবিলের ভিতরে যদি আমি স্যাম্পলটা রাখি, তখন আমি দেখব যে কোন নাম্বারটা কতবার আসছে। 3 একবার আসছে, 5 2বার আসছে, অন্য কোনো নাম্বার বাকি সবগুলো আর কি একবার করে আসছে। সেম যদি আবার রান দিই, এখানে 7 2বার আসছে, আবার রান দিই, এখানে 4 3বার আসছে। তো খেয়াল করেন আমার প্রত্যেকটা রানে কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, কারণ কি, আমি কোনো সিড নাম্বার সেট করি নাই। আমি যদি এখন সেট ডট সিড দিয়ে একটা নাম্বার সেট করি, দেন এই লাইনটা রান দিই বারবার, সেখানে দেখা যাচ্ছে 1 2বার আসছে, 10 2বার আসছে, আবার রান দিই, সেম সেম সেম। ইভেন সেম কোডটা আপনাদের কম্পিউটারে রান দিলেও আউটপুট সেম আসবে। সো এটা আসলে সিডের কাজ। আর আর কি দেখলাম, রিপ্লেসের কাজটা দেখলাম, টেবিল নতুন একটা ফাংশন ইউজ আমরা দেখে ফেললাম। এখন এই ফাংশনটা কি, এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে 10টা র্যান্ডম নাম্বার জেনারেট করে দিবে। এখন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কি জিনিস? So, এটা মানে হচ্ছে যে 0 থেকে 1 পর্যন্ত যত নাম্বার আছে, যত কন্টিনিউয়াস নাম্বার আছে, মানে কন্টিনিউয়াস নাম্বার মানে হচ্ছে, আমি প্রথমে ডিসক্রিটটা বলি। ডিসক্রিট নাম্বার মানে হচ্ছে 1 2 3, মানে হচ্ছে ডিসকানেক্টেড, একটার সাথে আরেকটার কোনো মানে টাচ করা কোনো রিলেশন নাই। আর ইউনিফর্ম হচ্ছে 0.001, 0.0011111, 0.0011112, মানে খুবই ফ্র্যাকশন ওয়াইজ একদম কন্টিনিউয়াসলি একটার সাথে আরেকটা মিশে থাকবে। সো যখন আমরা ডিস্ট্রিবিউশনে যাব, সেখানে গিয়ে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আসলে এখানে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন কি বলতেছে। বাট এই রান ইউনিফ, সরি, বা র্যান্ডম ইউনিফ, এটা মানে হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম নাম্বার জেনারেট করবে। এবং আমি এখানে 10টা নাম্বার দিয়ে দিছি। এখন এটা যদি রান দেই, আউটপুট গুলো দেখেন কিরকম। এখানে সবগুলো নাম্বার 0 থেকে 1-এর মাঝে থাকবে। সো আমরা যদি প্রবাবিলিটি নিয়ে কথা বলি, কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি 0 থেকে 1-এর মাঝে থাকে। সো এখানে আসলে ওইটাই বোঝাচ্ছে যে 0 থেকে 1-এর মাঝে নাম্বারগুলো থাকবে। এখন আমি চাইলে এগুলোর সাথে নাম্বার মাল্টিপ্লাই করতে পারি, মাল্টিপ্লাই করলে এই রেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম, আমি যদি এটার সাথে 10 মাল্টিপ্লাই করি, তখন নাম্বারগুলো চলে যাবে 0 থেকে 1-এর মধ্যে, সরি, 1 থেকে 10-এর মধ্যে। 10 না, এটা আমি রান দিই, কয়েকটা রান দিই, দেখেন 4.7, মানে ডেসিমাল গুলো আর কি এক ঘর পিছনে চলে গেছে, তাতে হচ্ছে একটা নাম্বার আমার ডেসিমালের বাইরে চলে আসতেছে। যাই হোক, এটার কাজও র্যান্ডমলি নাম্বার জেনারেট করা, এবং সেই নাম্বারটা জেনারেট করতেছে একটা ডিস্ট্রিবিউশন থেকে। একটু আগে আমরা যে জেনারেশনটা করছি সেটা হচ্ছে, আমি তাকে একটা লিস্ট দিয়ে দিছি, সরি, একটা ভেক্টর দিয়ে দিছি, সে সেই ভেক্টর থেকে নাম্বারগুলো সিলেক্ট করতেছে। এখন
আমাকে কেউ প্রশ্ন করলো না যে আমি কেন সবসময় 1 থেকে 10 বা 1 থেকে 100 ইউজ করলাম। আমি চাইলে ভিতরে অন্য কিছু ইউজ করতে পারতাম। সেখানে ধরেন অ্যাপল, তারপর বানানা, তারপর আর কি ম্যাঙ্গো, এরকম বেশ কিছু জিনিস আমরা ইউজ করতে পারি। এবং সেখান থেকে ধরেন আমি দুইটা সিলেক্ট করব, আমি দিলাম এরকম রান। সো আচ্ছা, মাগো লিখছি কেন? হ্যাঁ, ম্যাঙ্গো। সো এখানে দেখা যাচ্ছে যে আমি এখান থেকে কিন্তু কোন ক্যারেক্টার ভেক্টর, মেইন কথা হচ্ছে এখানে একটা ভেক্টর পাস করতে হবে। সেটা সিরিয়াল অফ নাম্বার হইতে পারে, সেটা কতগুলা ক্যারেক্টার এলিমেন্ট হইতে পারে। মেইন কথা হচ্ছে একটা ভেক্টর পাস করতে হবে, এবং সেই ভেক্টর থেকে সে আসলে কতগুলো আমি চাচ্ছি সেই অনুযায়ী সে স্যাম্পলিং করে দিবে। তো এটা আসলে এই স্যাম্পল ফাংশনের কাজ। আর আর ইউনিফর্ম র্যান্ডম। এক্ষেত্রে কি সিডের বিষয় আছে? আমরা যখন অ্যাপল ব্যানানা দিচ্ছি। হ্যাঁ, সিডের বিষয় সবসময় থাকবে। মূল কথা হচ্ছে যখনই আমার র্যান্ডমনেস থাকবে তখনই সিডের বিষয়টা থাকবে। আমি যদি সেম আউটপুটটা আবার চাই, জীবনে কখনো যদি পাওয়ার ইচ্ছা থাকে, আমাকে সিড নাম্বারটা সেট করতে হবে। কারণ নইলে হচ্ছে আমি এটা আর কখনোই পাবো না। যেমন এই এই জিনিসটা বেশি ফিল করবেন এই জায়গায়, র্যান্ডম ইউনিফর্ম নাম্বার জেনারেশনের সময়। ধরেন আমি এটা রান দিলাম, এই যে এত সুন্দর একটা নাম্বার আসছে অনেকগুলো ডেসিমাল দিয়ে, 8.9666 সামথিং 72, এই যে এত সুন্দর সুন্দর নাম্বার গুলো আসছে, এটা যদি আমি আবার পেতে চাই সেক্ষেত্রে আমার এই সিট ডট সিট লাগবেই। নইলে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, এই সুন্দর সুন্দর নাম্বার গুলো আমি আর জীবনেও পাবো না, কখনোই না। মানে বাই চান্স আমার 10টার সবগুলাই সেম হবে, এই চান্স মোটামুটি খুবই মানে জিরোর কাছাকাছি, ঠিক আছে? সো আমার যদি এই নাম্বারটা আবার কখনো প্রয়োজন হয়, আমি যদি চাই, একটা ওয়ে হচ্ছে বসে বসে কপি করা, কপি করা, হ্যাঁ, তারপর কমা দেওয়া, সবগুলো কমা সেট করতে হবে। এই কাজটা করব, নাকি সেট ডট সিট দিয়ে একদম পার্মানেন্ট করে দিব যে এই নাম্বারটা আমার সবসময় আসবে? কোনটা ভালো হবে? ভাইয়া, আমরা হচ্ছে সেট ডট সিট যদি একবার সেট করে দেই, দেওয়ার পর যদি 1-2 হাজার লাইনের কোডও করি, সেই ক্ষেত্রে হচ্ছে মানে প্রত্যেকটা নাম্বার যেটা র্যান্ডমলি জেনারেট হবে সেটা ফিক্স থাকবে, নাকি প্রত্যেকটার জন্য মানে আলাদা আলাদা করে সেট ডট সিট এটা সেট করতে হবে? যতবারই আমার র্যান্ডমনেস থাকবে, এই যে আমি একটু আগে সেট ডট সিট 1 দিছিলাম, রাইট? তখন দেওয়ার পর আমি এখানে স্যাম্পলিং করলাম না, করলাম। আমি যদি আবার স্যাম্পলিং করি, চেঞ্জ হয়ে গেল না? সো আমার কিন্তু আবার একটা সেট করা উচিত, এই সেম নাম্বারটা সেট করা উচিত, নইলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ও তো আচ্ছা আমার আচ্ছা। 1-2 হাজার লাইন থাকলে আমাকে যতবার ওই র্যান্ডমনেসটা থাকতেছে আমাকে এই নাম্বারটা সেট করতে হবে। আদারওয়াইজ ওই মানে এই সেম আউটপুটটা আমি আর পাবো না। আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, মানে যতবারে আমি সেট করব, মানে প্রত্যেকটার জন্য হচ্ছে এই যে সিডের ভিতরে যে আমি নিউমেরিক ভ্যালুটা দিব, আলাদা আলাদাই তো হইতে হবে। যদি একই দেই সেই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে? একই দিলে কোনো সমস্যা নেই। ও, ওকে। আচ্ছা ভাই, আপনি বলতেছিলেন যে আমরা এই যে স্যাম্পল ফাংশনের মধ্যে বারবার আমরা একটা ভেক্টর লিস্ট না একটা ভেক্টর দিচ্ছি, আপনি কেন এটাকে লিস্ট বলতেছেন না ভেক্টর বলতেছেন? আচ্ছা, কারণ লিস্ট আলাদা একটা ডেটা স্ট্রাকচার, আর এখানে সিলেকশনটা সবসময় ভেক্টরই হয়। আপনি যদি এটা ডকুমেন্টেশন দেখেন, স্যাম্পলের ফাংশনটার ডকুমেন্টেশন, ওখানে এই যে আর্গুমেন্ট তো প্রথমটা এক্স লেখা, তাই না? সো এক্স এর মানে কি? এক্স এর মানে হচ্ছে এইটা। সো এখানে লেখা আছে যে আইদার এ ভেক্টর অফ ওয়ান অর মোর এলিমেন্টস ফ্রম হুইচ টু চুজ, অর এ পজিটিভ ইন্টিজার, তাই না? সো আমার দুইটা অপশন আছে এক্স এর মাঝে আমি কি দিতে পারবো। এখানে কিন্তু আমি কোনো লিস্ট দিচ্ছি না। পাইথনে এইটাকে দেখতে অনেকটা লিস্টের মতো লাগে, আমি যেন মুখ দিয়ে লিস্ট চলে আসছে, বাট এটা অ্যাকচুয়ালি ভেক্টর, রাইট? কারণ ডেটা স্ট্রাকচারে আজকে দেখবেন আপনারা, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ম্যাট্রিক্স, আপনার এটা হচ্ছে ভেক্টর আমরা যে প্যান্ডাস আছে যেটা আমরা সিরিজ বলি, ওর সেম থিং নাকি ডিফারেন্ট আছে ওটাতে? সিরিজ, রাইট? এটা সিরিজ। তবে সিরিজে কিন্তু ক্যারেক্টার থাকে না, তাই না? সিরিজে ক্যারেক্টার থাকতেও পারে। নাম পাইতে কেন সিরিজে আমরা ক্যারেক্টার আনবো? না, আপনার প্যান্ডাসের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, রাইট, ঠিক আছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। হ্যাঁ, রিলেট করলে ওইভাবে রিলেট করা যায়, বাট আমি বলবো যে এখন এই মুহূর্তে আমাদের একটু আলাদা চিন্তা করা উচিত। নতুন একটা জিনিস শিখতেছি, ওই রিলেট করলে মনে করা ইজি,
রিলেট করা যায়। এখন এক একজনের লার্নিং কার্ভ এক এক রকম, আপনার যদি ভাবে সুবিধা হয় সেটা করতে পারেন, বাট এটা ভাইয়া, হচ্ছে ভেক্টর। হুম। হ্যাঁ ভাইয়া প্লিজ। আপনি রিপ্লেস ইজ ইকুয়াল টু ফলস এটা বুঝিয়েছেন, এটা বুঝতে পেরেছি। একটু যদি প্রবলেম ইজ ইকুয়াল টু নালটা বুঝাতেন। অপ্রবাবিলিটি ইকুয়াল টু নাল, আচ্ছা, এটা ভালো একটা কোয়েশ্চেন করছে, আমি এটা বলি। এটা হচ্ছে যে ভেতরে যে, আচ্ছা অ্যাপল ব্যানানা ম্যাঙ্গোরটাই দেখাই। এখানে আমি আরেকটা অ্যাড করি তাহলে ভালো হবে। আরেকটা কি দেওয়া যায়, লিচি লিখি। সো এখান থেকে আমি দুইটা এলিমেন্ট সিলেক্ট করব। এখন এই যে চারটা ফলের নাম আমি দিলাম, এখানে প্রবাবিলিটি নাল মানে হচ্ছে এখানে যে চারটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্ট আমার সিলেকশনের প্রবাবিলিটি সেম। কিন্তু আমি যদি বলতে চাই যে এক একটার প্রবাবিলিটি আসলে এক এক রকম, এইটার প্রবাবিলিটি হচ্ছে 20%, এটার প্রবাবিলিটি 20%, এইটার প্রবাবিলিটি ধরেন 40%, আর বাকি থাকে কত, মানে চারটা যোগ করলে 100 হইতে হবে আর কি। তো আমি এখন নাম্বারগুলো লিখি। এখানে আমি একটা ভেক্টর অফ প্রবাবিলিটি পাস করব। প্রবাবিলিটির রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হইতে হয়। তো আমি যদি প্রথমটাকে 50% প্রবাবিলিটি দিই, সেকেন্ডটাকে 50% প্রবাবিলিটি দিই, বাকি দুইটাকে কোনো প্রবাবিলিটি দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ এই চারটার যোগফল এক হইতে হবে। এখন ঘটনাটা কি ঘটবে, আমি যতবারই রান দিই না কেন সবসময় এই দুইটা নাম্বার সিলেক্ট হবে, এই দুইটা কখনোই সিলেক্ট হবে না, কারণ আমি এই দুইটার অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি 0 দিয়ে রাখছি। তাহলে এই দুইটা কখনোই সিলেক্ট হবে না। আমি যদি এটা রান দিই, আচ্ছা রিপ্লেস আর্গুমেন্টটা দেওয়া হয়নি। আচ্ছা এখানে কি এররটা বলি, এররটা কেন আসছে। এরর ইন স্যাম্পল ডট ইন্ট, এখানে হচ্ছে এরকম একটা ফাংশনটার দেখাইলো, দেন লিখছে ইনভ্যালিড রিপ্লেস আর্গুমেন্ট। এখন দেখেন আমি কিন্তু এগুলোর আর্গুমেন্টের নাম লিখি নাই, আমি সরাসরি পজিশনে বসাই দিছি। এখন প্রথমটাতে আমার আসলে লেখা উচিত ছিল এরকম এক্স ইকুয়াল টু এরকম এটা, দেন এখানে লেখা উচিত ছিল সাইজ ইকুয়াল টু 2, আর এখানে লেখা উচিত ছিল প্রব ইকুয়াল টু এরকম। সো আমি ওই যে একটু আগে এতক্ষণ যেভাবে কাজ করছি সিরিয়াল ওয়াইজ বসাই গেছি, এখন আমি সেম কাজটা করতে নিয়েছিলাম। এখানে প্রব লেখা না লেখার কারণে এই স্যাম্পলটার ভিতরে আর্গুমেন্ট গুলো যেই সিরিয়ালে আছে এইটাকে আসলে সেই পজিশনে বসাইতে চাইছিল। সো সিরিয়াল অনুযায়ী এটা হচ্ছে প্রথমটা ছিল এক্স, দ্বিতীয়টা হচ্ছে সাইজ, আর তৃতীয়টা তাহলে রিপ্লেসে চলে যাওয়ার কথা। সো এটা আসলে রিপ্লেসে চলে গেছিল, বাট এখানে লিখছে যে রিপ্লেসের আর্গুমেন্ট ইনভ্যালিড, কারণ রিপ্লেসে সে এক্সপেক্ট করতেছে যে এখানে সে ফলস বা ট্রু দিবে, বাট আমি দিছিলাম কি একটা ভেক্টর। সো এই জন্য হচ্ছে আমাকে এররটা এখানে পাস করছিল। আচ্ছা তাহলে এটা আমি রান দিই এখন। আউটপুটে কি আসলো, অ্যাপল ব্যানানা। আমি এটা আবার রান দিলে ব্যানানা অ্যাপল, আবার অ্যাপল ব্যানানা, এই দুইটার মাঝেই থাকতেছে, আমার বাকি দুইটা জীবনও আসবে না, কারণ আমি তাদের প্রবাবিলিটি সিলেকশন প্রবাবিলিটি একদম 0 বানাই দিয়েছি। তো আমি যদি চাই যে এই দুইটা আসলে কখনো কখনো আসুক, সেক্ষেত্রে আমি প্রবাবিলিটি বাড়াই দিই। ধরলাম এখানে 0.1 দিলাম, সেক্ষেত্রে এখানে কোনো একটা কমাইতে হবে, আমি এটা কমাই, তাহলে এই গুলোর যোগফল 1 থাকতেছে, ঠিক আছে? এখন যদি রান দিই ব্যানানা অ্যাপল, ব্যানানা অ্যাপল, ব্যানানা অ্যাপল, কোনো এক সময় গিয়ে হুট করে ম্যাঙ্গো চলে আসবে। এই যে দেখছেন ম্যাঙ্গো। সো ম্যাঙ্গোটা কিন্তু আসার সম্ভাবনা খুবই কম, কখনো না কখনো আসতে পারে, কারণ কি এটা প্রবাবিলিটি খুবই লো করে দিচ্ছি আমি। বাট অ্যাপলটা সবসময় আসতেছে কারণ এটার প্রবাবিলিটি খুবই হাই। সো এটা ক্লিয়ার। ভাই এখানে রিপ্লেসটাও একটু দিয়ে দেখলে মনে হয় ভালো হয়। এটা প্রবের হ্যাঁ রিপ্লেসটা সেম কথা আসলে। সবগুলো আর্গুমেন্ট দেখাইতে গেলে অন্য টপিক গুলো কভার হবে না। এগুলো আসলে অনেক কিছু আছে যে আমি এক্সপেক্ট করি আপনারা রান দিয়ে চেক করবেন, জাস্ট এক্সপেরিমেন্ট, কারণ আসলে এইভাবে সব আর্গুমেন্ট দেখানো পসিবল হবে না। অ্যাপল দুইবার চলে আসছে কারণ এটার প্রবাবিলিটি আসলে অনেক বেশি, ঠিক আছে? অ্যাপল অ্যাপল রিপ্লেস অ্যাপল। দিয়ে বেসিক্যালি আমরা একটা যে কোনো একটা আইটেমকে রিপিট করার কথা বলে দিচ্ছি, যে রিপিট হইতে পারবে না। হ্যাঁ, এটাকে আমরা স্ট্যাটিস্টিক্সে বলি হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, ঠিক আছে? মানে এটা কি মানে স্যাম্পল রিপ্লেসমেন্ট বোঝানো হচ্ছে? রিপ্লেস ট্রু মানে না 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 স্যাম্পলিং এ?
না না না, এটা বলতে রিপ্লেস বোঝানো হচ্ছে না। এটা হচ্ছে আপনি যদি একটা পাত্র থেকে, ওই পাত্রে ধরেন 10টা লাল কালারের বল আছে, 10টা সাদা কালারের বল আছে, তো আপনি বলগুলোকে একটা পিক করে যদি ওই পাত্রে আবার রাখেন, দেন যদি আবার সিলেক্ট করেন, সেটা হইলো উইথ রিপ্লেসমেন্ট বা রিপ্লেস ইকুয়াল টু ট্রু। আর রিপ্লেস ইকুয়াল টু ফলস হচ্ছে ধরেন আপনি একটা সাদা বল সিলেক্ট করলেন, সেটা আপনি আর পাত্রে রাখলেন না, সাইডে রেখে দিলেন, তো সে তো আর জীবনও সিলেক্টেড হবে না। তো জি। হ্যাঁ, তো আসলে হ্যাঁ, ট্রু সার্ভে দিলে ট্রু দিলে হচ্ছে যে সেম জিনিস আবারও আসবে, আর আবারও ফলস আসবে, দিলে ডাবল কাউন্টিং এর একটা ইস্যু থাকে। হ্যাঁ, ফলস দিলে আসবে না। হ্যাঁ, এইগুলো দুইটারই, ফলস বা ট্রু দুইটারই নির্দিষ্ট মানে অ্যাপ্লিকেশন আছে। তো এটা ডিপেন্ড করে যে আপনি ধরেন কোন মেথডোলজি ইউজ করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে যে এখানে আন্ডারলাইং ফাংশনটাতে রিপ্লেস ইকুয়াল টু ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে। এটা হয়তো আপনাদের খুব বেশি ইউজ করা লাগবে না, তবে এই জিনিসটা জানা থাকা ভালো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যেটা বলছেন, রিপ্লেস উইথ স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট এন্ড উইদাউট রিপ্লেসমেন্ট। হ্যাঁ, এটা মানে বোঝাটা ইজি, অনেকে হয়তো শুরুতে বুঝতেছে না, বাট এটা ইজি জিনিস। আর আমি এক্সপেক্ট করি আপনাদের থেকে যে এগুলো হচ্ছে আপনারা রান দিবেন নিজেরা, নিজেদের মতো করে টুইক করবেন, 2 এর জায়গায় 3 দিবেন, তারপর চিন্তা করবেন আসলে কি হচ্ছে, এগুলো চেঞ্জ করবেন। ধরেন এখানে কেউ যদি ভুলে আরো 2 অ্যাড করে দেন, তো এই যে ভেক্টরটা আমি একটু কপি করে টোটাল দেখাই, সাম কত 1.2। এখন এই ধরনের প্রবাবিলিটির সাম জীবনে 1.2 হবে না, সবগুলো যোগ করলে 1 এর মধ্যে থাকতে হবে, মানে 1 হইতে হবে, ঠিক আছে? তো এটা রান দিলে ও আসলো, তো এটা ট্রু থাকার কারণে কিনা, কি ব্যাপার, probability vector probability weights of প্রবাবিলিটি তো obtaining the ভাইয়া elements of ওয়ান vector হওয়াই being উচিত। sampled। না, তাহলে ধরেন এখানে 1 ছিল, 1 1 1 1, এটা হইলো না, এটা মানে হচ্ছে সবার প্রবাবিলিটি সেম হয়ে গেছে, সবার আসার প্রবাবিলিটি সেম হয়ে গেছে। ও আচ্ছা, সরি, তাহলে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টের প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, এমন না যে টোটাল 1 এর মধ্যে থাকতে হবে। তো ভালো হইলো, এটা আমার একটা মিসকনসেপশন ছিল, ওইটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। ভাইয়া এখানে তো আমরা হচ্ছে একটা ভেক্টরের মধ্যে অ্যাপল ব্যানানা ম্যাঙ্গো লিচি দিছি। হুম হুম। সো এই যে হচ্ছে চারটা যে আমরা এলিমেন্ট দিছি, চারটার প্রবাবিলিটি মিলে আমাদের তো ওয়ান হওয়া উচিত, নাকি ইন্ডিভিজুয়ালি অ্যাপলেরও ওয়ান হবে, ব্যানানা ম্যাঙ্গো এইভাবে কাউন্ট হবে? এখানে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাউন্ট হচ্ছে, যে মানে এটা আসার প্র্যাকটিক্যালটা আমাদের কনসেপ্টের বাইরে চলে যাচ্ছে। না না, আমি এটা আমারও কনসেপ্টের বাইরে চলে গেছে। এটা আমার কনসেপ্ট অনুযায়ী প্রত্যেকটা হওয়ার প্রবাবিলিটি সেম, মানে হচ্ছে পয়েন্ট কত, 25.25.25, রাইট? ভাই। আমার মনে হয় আমি এই কনসেপ্টে থাকলেই ভালো, এটা চিন্তা করা ইজি। হ্যাঁ ভাই, হুম। এখানে প্রবাবিলিটি ডিসক্রিপশনে লেখা আছে ভেক্টর অফ প্রবাবিলিটি ওয়েটস। আসলে প্রবাবিলিটি অফ ওয়েটস যদি লেখা থাকে আর শুধু প্রবাবিলিটি, আই থিঙ্ক এই দুটোর মধ্যে একটু পার্থক্য আচ্ছা, আছে এখানে শব্দের মধ্যে। এখানে ওই পপুলেশন সাইজের একটা বিষয় আছে, ধরেন হ্যাঁ, হ্যাঁ ওয়েটস ধরেন আছে তো। আমি একটু তাহলে একটা কাজ করি, সাইজ, সাইজ নামে একটা নতুন হাউস হোল্ড, মনে করেন হাউস হোল্ড, কতগুলো হাউস হোল্ড আছে, সেই হাউস হোল্ড গুলাতে কোনটাতে কতজন মানুষ আছে সেটা আমি লিখি। একটাতে আছে 10 জন, একটাতে আছে 5 জন, আরেকটা হচ্ছে নববিবাহিত, আরেকটা হচ্ছে 4 জন, এরকম। আর এটাতে ধরেন আমি লিখতেছি ইনকাম। সো ইনকাম একটা হচ্ছে ধরেন 10,000, একটা হচ্ছে 25,000, একটা হচ্ছে, ওই যে আপনি ভালো কথা বলছেন, প্রবাবিলিটি ওয়েট বলাতে আমার মাথায় এই জিনিসটা ক্যাচ করতে পারছে আসলে কি বলা উচিত। সো এই যে 4টা ইনকাম লেভেল এবং 4টা ফ্যামিলি বা হাউস হোল্ড, এক একটা হাউস হোল্ডের এক একটা সাইজ, সো কোন হাউস হোল্ডের সিলেকশন কত হবে, ধরেন ইনকাম গুলো আমি যদি এখন রান দেই, স্যাম্পলে যদি, স্যাম্পল বানান ভুল করা যাবে না, স্যাম্পলে আমি চাচ্ছি ইনকাম গুলো সিলেক্ট করব এবং সাইজ হচ্ছে 2টা, আমি 2টা স্যাম্পল সিলেক্ট করতে চাচ্ছি, এবং সেটার প্রবাবিলিটি হচ্ছে এই হাউস হোল্ড। অ্যাকচুয়ালি আমি কি করে দিলাম, যেই হাউস হোল্ডের সাইজ বেশি সেই হাউস হোল্ড সিলেকশনের প্রবাবিলিটি তত বেশি। এখানে প্রবাবিলিটি ওয়েটস মানে কোথায় গেল,
প্রবাবিলিটি ওয়েটস। তো এখানে প্রবাবিলিটি ওয়েটস বলতে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আন্ডারলাইং এ যেটা হবে সেটা হইলো, আমি এগুলো রান দিই ফার্স্টে, এই দুইটা লাইন ফার্স্টে রান দিই। প্রবাবিলিটি ওয়েটস এখানে লেখা আছে, মানে প্রবাবিলিটি ওয়েটস। আন্ডারলাইং এ যেটা হবে সেটা হচ্ছে হাউস হোল্ড ডিভাইডেড বাই সাম অফ হাউস হোল্ড। ঠিক আছে? তো সে অ্যাকচুয়ালি এইভাবে প্রবাবিলিটি বানায় নিবে। আমি যদি তাকে হাউস হোল্ডও পাস করি, সেভাবে প্রবাবিলিটি বানায় নিবে, দেন হচ্ছে একটা কাজ করবে। সো এখন যদি এটা রান দেই, আপনারা খেয়াল করবেন যে এই যে 10,000 আসলো, তারপর 40,000 আসলো, এরা আসলে কোত্থেকে আসতেছে? এইটা হচ্ছে প্রথমটা, 40,000-এরটা হচ্ছে এইটা, সরি এইটা। তো সে হচ্ছে 2 হাউস হোল্ড। আমি যদি এভাবে আরো কয়েকটা রান দিই, 25,000 আসছে, এখন 10,000 এবং 25,000, 10,000 এবং 25,000, 10 25, 25 10। সো দেখেন, যেগুলার হাউস হোল্ডের সাইজ বেশি সেগুলা সিলেক্ট হচ্ছে বেশি। কিন্তু আমি যদি হাউস হোল্ডটা সরাই দিতাম, সেক্ষেত্রে ওই যে সবাই কিন্তু এখন র্যান্ডমলি আসতে পারতেছে, যেটা কিছুক্ষণ আগে পসিবল ছিল না। আচ্ছা, আমি 25 দুইবার দিছি না, এটা থেকে বললেন না। হ্যাঁ, 10 28, 28 25, 10 28, 10 28, 40 25, 10 28, 40 28। এখন র্যান্ডমলি অনেক কিছুই আসতেছে, কিন্তু আমি যখন হাউস হোল্ডটা এখানে ওয়েটস দিয়ে দিচ্ছি বা প্রবাবিলিটি দিয়ে দিচ্ছি, তখন দেখা যাবে যে যেই হাউস গুলার সাইজ বেশি সেইগুলার সিলেকশনও তত বেশি হচ্ছে। আচ্ছা, এই প্রবাবিলিটি ওয়েটস এর কথাটা কে বলছিলেন, তাকে থ্যাঙ্কস। ওয়েলকাম ভাই। ওকে। আসলে ডিসক্রিপশনটা পড়লাম তো, যে শুধু প্রবাবিলিটি যেটা নর্মাল বলা হয় সেটা হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে ওইটা নিচ্ছে 100%-এর না। মধ্যে, যে হ্যাঁ, ওয়েটস মিন হচ্ছে তো আলাদা বোঝাচ্ছে নিশ্চয়ই, রাইট রাইট রাইট। প্রত্যেকটা নিজস্ব যে ভ্যালু যেটা বোঝায় সেটাই আসলে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ক্লিয়ার ওটা নিয়ে? জি ভাইয়া। ওকে। আর আচ্ছা, সিকোয়েন্স জেনারেটর মানে আগে দেখানো উচিত ছিল। আচ্ছা, সিকোয়েন্স জেনারেটর তো গতকাল কয়টা আইডিয়া হয়ে গেছে। আমরা সিকোয়েন্স প্রথমত এইটা দিয়ে পারি, এটা সবচেয়ে সিম্পল, যে সিরিয়াল ওয়াইজ কতগুলো নাম্বার চাইলে 1:10 দিলে হচ্ছে হয়ে গেল, ধরেন 1 থেকে 10 পর্যন্ত নাম্বার হয়ে গেল। উল্টা চাইলে 10 থেকে 1 চাইলে আমরা জাস্ট 10 রিভার্স করে দিলাম, হয়ে গেল। এখন এটার চাইতে ফাংশন দিয়ে করলে আমাদের ফ্লেক্সিবিলিটি বেশি থাকে। এখন ফাংশনটা হচ্ছে SEQ বা সিকোয়েন্স। তো এখানে কি হচ্ছে, 1 থেকে 10 এবং তাদের মাঝে বাই হচ্ছে 2। সো রান দিলে আমাদের আসতেছে 1, মাঝখানে একটা গ্যাপ 3। সো 1 থেকে শুরু হয়ে 2 গ্যাপ দিয়ে দিয়ে নাম্বারগুলো আসতেছে। এবং এখানে স্টার্টিং পয়েন্ট যেটা লেখা আছে সেটাই, এমন না যে 1 বাদ দিয়ে 2 থেকে শুরু হবে বা 10 এখানে ইনক্লুড হবে না। তো 10 ইনক্লুড হয় নাই কারণ হচ্ছে 9 আসলে শেষ হয়ে যায়। তো আমি যদি এখানে 11 দিই, তখন দেখা যাবে যে 11 ইনক্লুডেড। ঠিক আছে? সো এটা কিন্তু ইনক্লুডেড, এটাও ইনক্লুডেড, এটাও ইনক্লুডেড, এবং ডিফারেন্সটা আমি 2 দিয়ে দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমরা সিকোয়েন্স পেতে পারি। সো পাইথনে কিন্তু লাস্টেরটা ইনক্লুডেড হয় না, নাকি? আমার যেটা মনে পড়ে। জি ভাই, রেঞ্জের কথা হ্যাঁ, বলতেছেন, রেঞ্জে রেঞ্জে হচ্ছে ওই লাস্টেরটা ইনক্লুডেড হয় না, লাস্ট বাট একটা। এখানে আর হচ্ছে যে আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে ভাই যেগুলোতে হচ্ছে লাস্টেরটা ইনক্লুডেড না, এক্সক্লুডেড। হ্যাঁ হ্যাঁ জাভাস্ক্রিপ্ট ওটাও এক্সক্লুডেড থাকে। হ্যাঁ। সো সো এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে, যখন কাজ করবেন সেগুলো মাথায় রাখতে হবে। আর সিকোয়েন্সের আরেকটা আর্গুমেন্ট হচ্ছে লেন্থ ডট আউট। এখন আপনার মাথায় রাখতে হবে যে বাই এবং লেন্থ ডট আউট কিন্তু দুইটা আলাদাভাবে ইউজ করতে হবে, দুইটা একই সাথে ইউজ করা যাবে না। এখন লেন্থ ডট আউটের কাজ হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত 5টা ভ্যালু দিবে। এখন মাঝখানে ডিফারেন্স কত হবে সেটা সে মাঝখানে ভাগ করে নিবে, বাট সে হচ্ছে ওইভাবে বুঝে আমাকে মাঝখানের ডিফারেন্সটা সে ক্যালকুলেট করে আমাকে 5টা ভ্যালু দিয়ে দিবে সেম ডিফারেন্সের মধ্যে। এই তো এখানে এক্সট্রা এটাই ছিল। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি আহ, এটা কিভাবে পাইলাম, আমি এখানে কিছু না লিখে কিভাবে পাইলাম, ওটা হচ্ছে এই ফাংশনের এখানে এসে আমি আমার কিবোর্ডের F1 বাটনটায় ক্লিক করছিলাম। So, অনেকের হয়তো ফাংশন দেন F1 এ ক্লিক করার প্রয়োজন হতে পারে, বাট আমি F1 বাটনটায় ক্লিক করছি, তখন এটা চলে আসছে। সিমিলারলি অন্য যে কোনো ফাংশন, ধরেন এটা,
আমি F1 বাটনটা ক্লিক করলে এখানে হচ্ছে আমার ডকুমেন্টেশনটা চলে আসে। সো অনেকের আলসেমি লাগতে পারে যে কষ্ট করে এখানে গিয়ে হেল্প, তারপর হচ্ছে RUNIF, দেন রান দিবে, দেন এটা দেখবে, এই ঝামেলা অনেকে যেতে চাবে না। সেক্ষেত্রে তাদের জন্য হচ্ছে এই কিবোর্ডের F1 বাটনটাই ভালো। আমি এটা রেগুলার ইউজ করি। আরেকটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে RUNIF হয়ে গেল, দেন এখানে এটা চলে আসলো। এখন ধরেন আপনি আসলে জানেন না আপনি কি খুঁজতেছেন, তখন আপনি কি করবেন? এই ডাবল কোয়েশ্চেন মার্ক দিয়ে কোটেশনের ভিতরে র্যান্ডম ফর এক্সাম্পল রান দিবেন। তো তখন হচ্ছে এই যে এখানে সে ডকুমেন্টেশনের ভিতরে সবগুলো র্যান্ডম কোথায় আছে না আছে সব খুঁজবে, খুঁজে বের করে আমাকে হচ্ছে এখানে দেখাবে। সো এই হচ্ছে র্যান্ডম ভিনেট পাইছি কিছু। ভিনেট মানে হচ্ছে এগুলা অনেকটা টিউটোরিয়ালের মতো। আর এখানে হচ্ছে হেল্প পেজ, এখানে অনেকগুলো হেল্প পেজ, মানে হাজার শখানেক আছে মনে হয়। যাই হোক, প্রয়োজন অনুযায়ী পরে এগুলো বুঝবেন। বাট ভিনেটটা কি যেহেতু চলে আসে সেটাও দেখাই দিই, তারপর হচ্ছে আমরা পরের টপিকে চলে যাবো। সো ভিনেটে যদি আমি HTML এ ক্লিক করি, একটা সুন্দর ওয়েব পেজের মতো ওপেন হবে। এবং মাথায় রাখতে হবে এটা কিন্তু নেট লাগবে না, সো ইন্টারনেট ছাড়া এটা কাজ করতেছে। তো এখানে গেলে হচ্ছে আপনারা এই কোড টোড সব ফাংশন রান কিভাবে হয় না হয়, ফিগার কিভাবে আসতেছে, এই যে এটা হচ্ছে ফিগারের ফাংশন বা প্লট তৈরি করার ফাংশন, এই সবকিছু এখানে আছে। আচ্ছা, এখন আমরা পরের টপিকটা চলে যাই। তো এটা গতকালকে ওইটা নিয়ে হালকা একটা আইডিয়া দেওয়া হয়েছে আজকে। লেন্থ ডট আউট একটু বলবেন? আচ্ছা, লেন্থ ডট আউটের কাজ হচ্ছে এখানে আমি যে নাম্বারটা দিব আমাকে ততগুলো নাম্বার জেনারেট করে, মানে সিকোয়েন্সে ততগুলো নাম্বার দিবে। যেমন এখানে আমি ফ্রম 1 থেকে 11 দিছিলাম। সো 1 থেকে 11 পর্যন্ত 5টা নাম্বার দিচ্ছে। 1, 3.5, 6, 8.5, 11, 1, 2, 3, 4, 5। আমি যদি 5-এর জায়গায় 6 দিতাম, দেন রান দিই, তখন আমাকে 1 থেকে 11 পর্যন্ত 6টা নাম্বার দিবে সেম গ্যাপে। সো গ্যাপটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে। এবং এখানে আমি যদি 6-এর জায়গায় 100 দিই, সরি বেশি হয়ে যাচ্ছে, 20 দিই, তখন সে আমাকে ও 20টা নাম্বার দিবে। এটা হচ্ছে 17 নাম্বার না, এটা 18, 19, 20। সো সেম গ্যাপে 1 থেকে 11 পর্যন্ত সেম গ্যাপে 20টা নাম্বার দিচ্ছে। এটা হচ্ছে লেন্থ ডট আউটের কাজ। আহ, আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে আমি বড় করে লেন্থ ডট আউট না লিখে শুধু লেন্থ লিখতে পারতাম। কারণ মানে আরে এই পার্শিয়াল ম্যাচিং এর বিষয়টা আছে, যে আমার আর্গুমেন্ট পুরাটা না লিখলেও চলে। আমি আর্গুমেন্ট যদি অর্ধেক লিখি এবং FR দিয়ে যদি আরো কোনো আর্গুমেন্ট না থাকে, সেক্ষেত্রে এই FRটা আসলে সে ফ্রম বানায় নিয়ে সেই ফ্রমের মধ্যেই এই ভ্যালুটাকে পাস করে দিবে। তো ওইভাবে এটা কাজ করে, যে আমি যদি এটা রান দিই সে ঠিকঠাক ধরে নেবে যে এটা আসলে কোথায় যাবে। তো লেন্থের জায়গায় আপনি যদি লেন লিখেন তাতেও সমস্যা নেই, এটা এখানেই যাবে। ঠিক আছে? বাইরের ক্ষেত্রে তো আপনার একই জিনিস হচ্ছে না? হ্যাঁ, সেম কাজ হচ্ছে, একদম সেম। আমার ভ্যালুগুলো যদি সেম আর্গুমেন্টে যায় তাহলে আমার ফাংশনটা সবসময় সেম আউটপুটই দিবে। আর এখানে সিড নাম্বার জেনারেশন মানে সেট করার কোনো ব্যাপার নাই, কারণ এখানে আমি সিকোয়েন্স জাস্ট চাচ্ছি। তো এখানে তো র্যান্ডমনেস এর কিছু নাই, তাই না? যে স্যাম্পলিং তো না এটা। ভাই, হুম। অ্যালং উইথ তো লেন্থ নিয়ে কাজ করে, সেটা আমি একটু বুঝতেছি না ডিসক্রিপশন থেকে। আচ্ছা আচ্ছা, অ্যালং উইথ কোথায় গেল? ডেসক্রিপশন টু দেখি। অ্যালং উইথ টেক দ্য লেন্থ ফ্রম দ্য লেন্থ অফ দিস আর্গুমেন্ট। আর হচ্ছে ডিজায়ার্ড লেন্থ অফ দ্য সিকোয়েন্স এলএন। ভালো কথা, ভালো কথা। এটা কখনো ইউজ করার প্রয়োজন হয় না, এটা আমার মাথায়ও নাই। এইটাও কিন্তু হচ্ছে লেন্থ আউটের মতোই কাজ করবে কিনা আমি তো এটা বুঝতেছি না ডিসক্রিপশন আসলে। ঠিক আছে, বলতে আমরা রান দিই, প্র্যাকটিক্যালি দেখে ফেলি। যখন এরকম ইয়ে হবে, কনফিউশন হবে, তখন এক্সপেরিমেন্ট করাটা সবচেয়ে ইজি, কারণ এখানে কারো কোনো ক্ষতি হচ্ছে না। আচ্ছা, এই দুইটাই তো রান দিব। তো এই দুইটা হচ্ছে বারবার এখানে এডিট না করে আলাদা করে রেখে দিই। এখন একটা হচ্ছে লেন্থ ডট আউট, একটা হচ্ছে এরকম। সো আসলে হইলোটা কি অ্যালং উইথ 6 দেওয়াতে? আচ্ছা আচ্ছা, এটা নিয়ে হচ্ছে আমরা পরে কথা বলি, সবগুলো টপিক শেষ হোক, লাস্টে এটা নিয়ে কথা বলি। এটা আপাতত আমি আর কমেন্ট করে বাইটা কি রাখি। বোঝাচ্ছে ভাই, বাই দিয়ে?
কোথায় বাই, এই যে এটা বাই, গ্যাপ কত হবে সেটা। আচ্ছা, আচ্ছা। আর ওইখানে যে সে অটোমেটিক সে গ্যাপটা নিজেই ক্রিয়েট করে নেয়, আর এখানে আমরা নিজেরাই বলে দিচ্ছি গ্যাপ 2 হইতে হবে এরকম। রাইট, রাইট। ভাই আর একটা কোশ্চেন ছিল, ওই যে লেন্থ আউট দেওয়াতে যে ভ্যালুগুলো আসতেছিল সেগুলোর মধ্যে কি কোনো ডিস্ট্রিবিউশন লক্ষ্য করা যায় কিনা, যেহেতু স্ট্যাটিক্স এর এটা? না, এখানে সবার আসার সম্ভাবনা সেম, সো ইউনিফর্ম বলা যেতে পারে, বাট এখান থেকে ডিস্ট্রিবিউশনের সাথে রিলেট না করলেই ভালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ওই আরো দুইটা ফাংশন আছে, এই যে সেক অ্যালং, সেক লেন। সেক লেনের সুবিধাটা হচ্ছে আমি জাস্ট একটা নাম্বার দিয়ে দিব, সে আমাকে 1 থেকে এই পর্যন্ত নাম্বার দিবে। এইগুলো আপনি এক্সপেরিমেন্ট করে দেখবেন তখন হচ্ছে অনেক কিছু আইডিয়া হয়ে যাবে। আর কারণ আমি আসলে এক্সপেরিমেন্ট করে অনেক কিছুই জানছি যেগুলো হচ্ছে ক্লিয়ার ছিল না শুরুতে। ইভেন আজকেও তো এই যে এটা এটা আমার আজকে ক্লিয়ার হয়েছে। হাউস এটা মাথাতেই আসে নাই কখনো, যে প্রব ওয়েট বলতে আসলে এখানে যে প্রব ওয়েট বোঝাচ্ছে সেটাই আমার মাথায় আসে নাই। আচ্ছা, এটা আমি টক লেটার দিয়ে রাখছি। এটা হয়তো আমি ক্লাস শেষের দিকে হোক, তখন হচ্ছে আমরা এই ঘাটাঘাটি করতে পারবো কয়েকজন মিলে বা সবাই মিলে। আচ্ছা, সিলেকশনে থাকি এখন। আচ্ছা, এই যে ভেক্টরটা আমাদের ছিল সেখান থেকে আমাদের এলিমেন্ট সিলেকশনের প্রয়োজন হতে পারে, কারণ এইটাই কিন্তু আসলে বেসিক। ডেটা ফ্রেমে যখন কাজ করব এই বেসিকটাই কাজে লাগবে, লিস্ট নিয়ে যখন কাজ করব এই সেম বেসিকটাই কাজে লাগবে, ম্যাট্রিক্সও সেম বেসিকটাই কাজে লাগবে। সো এখন হচ্ছে এটাতে আমি একটু বেশি সময় দিব, পরে এটা নিয়ে খুব একটা কথা বলবো না। সো এই যে প্রথম লাইনটা 63 নাম্বার লাইনে আমি x1 > 19 দেখতেছি। সো এটা আমাকে আউটপুট কি দিচ্ছে, এরকম দিচ্ছে। সো x1 এ আসলে কি ছিল, x1 এ আমাদের এই নাম্বার গুলো ছিল 10, 15, 20, 21 এভাবে 19 পর্যন্ত। সো এই লাইনটা আমাকে আসলে ফলস এবং ট্রু মানে লজিক্যাল আউটপুট দিচ্ছে, এবং ট্রু তখন দিচ্ছে যখন হচ্ছে নাম্বারগুলো 19 এর চেয়ে বেশি। সো আমি যদি এই ভেক্টর থেকে, সরি এই x1 ভেক্টর থেকে সেই নাম্বারগুলোকে সিলেক্ট করতে চাই যারা 19 এর বেশি, আমাদের কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি একটা লজিক্যাল ভেক্টর পাস করতে পারি, আরেকটা হচ্ছে আমি পজিশন গুলো পাস করতে পারি। পজিশন বলতে আমি ইন্ডেক্স বোঝাচ্ছি, আমি ইন্ডেক্স গুলো পাস করতে পারি। এখন কোথায় পাস করতে পারি, থার্ড ব্র্যাকেটের ভেতরে, যেটা দিয়ে হচ্ছে আমরা পজিশন বুঝাই, যে x1 এর পজিশন এত নাম্বার পজিশনটা সিলেক্ট করো। এই যে এখানে কনসোলে আমরা যেগুলো দেখতেছি, এই যে 1, 9, 17, থার্ড ব্র্যাকেটের ভিতরে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো আমাকে বোঝাচ্ছে যে x5 এর প্রথম পজিশন এটা, 9th পজিশন এটা, 17th পজিশন এটা। তো সিমিলারলি আমি যদি চাই যে x1 এর থার্ড পজিশনটা সিলেক্ট করব, সেটার জন্য আমি জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে 3 দিয়ে দিব, দ্যাটস ইট। তাহলে হচ্ছে আমি থার্ড এলিমেন্টটা সিলেক্ট করতে পারবো। আর লজিক্যাল যেটা সেটা হচ্ছে আমাকে x1 এর লেন্থ যত বড়, মানে যেই লেন্থে আছে x1, লেন্থ কিভাবে চেক করে, লেন্থ ফাংশন দিয়ে চেক করে। সো এটা লেন্থ হচ্ছে 8। সো x1 এর মধ্যে এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমাকে 8 লেন্থের একটা লজিক্যাল ভেক্টর পাস করতে হবে। সেক্টর এই ভেক্টরটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা লজিক্যাল এলিমেন্ট আছে ট্রু এবং ফলস এর মধ্যে, এবং যেই পজিশন গুলোতে ট্রু, এইটার আউটপুটে আমাকে সেই পজিশন গুলোর নাম্বার দেখাবে। সো এটা হচ্ছে আরেকটা ওয়ে। সেখানে আমাকে 20, 21, 24, 20 দেখাচ্ছে কেন, বিকজ ট্রু, এটা হচ্ছে থার্ড এলিমেন্টটা। সো থার্ড এলিমেন্টটা ছিল 20, তারপরে হচ্ছে ফোর্থ, এটা ছিল 24 নাকি, সরি 21। এইভাবে আর কি আমার এই যেখানে যেখানে ট্রু আছে সেই নাম্বারগুলো আমাকে শো করতেছে। এখন আমি যদি মাল্টিপল নাম্বার সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা ভেক্টর পাস করতে হবে। তো এটাও কিন্তু একটা ভেক্টর। কিসের ভেক্টর, লজিক্যাল এলিমেন্টের একটা ভেক্টর। আর এখানে আমি কিসের ভেক্টর পাস করলাম, পজিশনাল পজিশনাল ইন্ডেক্সের, মানে ইন্ডেক্স গুলোর ভেক্টর পাস করলাম বা নাম্বারের ভেক্টর পাস করলাম। তো এখানে রান দিলে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 7 নাম্বার এলিমেন্ট গুলো এখানে শো করবে। তো সিমিলারলি এখন আমি চাইলে এই যে এইটার যে আউটপুটটা ছিল, এটার আউটপুটটা কি ছিল, এটা আউটপুট ছিল ট্রু ফলস। সেই ট্রু ফলসটাকে আমি আসলে এই পজিশনের ভেতরে দিয়ে দিতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে। তো তখন আসলে আমাকে এই ইন্ডেক্সটা লেখা লাগলো না, কারণ এটা তো মাত্র 8টা এলিমেন্ট ছিল, আমি কপি করে বা কোনোভাবে হচ্ছে এটা এখানে বসাই দিতে পারছি। বাট
আমার যদি 1,000 2,000 থাকে, আমি তো এই কাজটা করতে পারবো না। So আমি তখন কি করতে পারি, সরাসরি এটাকেই আসলে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিতে পারি। তো সেক্ষেত্রে হয়ে গেল 20 থেকে 2021, এটা হচ্ছে সেই ভ্যালুগুলো, যে ভ্যালুগুলো আসলে এই ক্রাইটেরিয়া মেট করে। সো আমি ক্রাইটেরিয়া কয়েকটা অ্যাড করতে পারি। সো যেমন এখানে যেটা করলাম, 14 থেকে বড় অ্যান্ড অ্যান্ড অপারেটরটা দিয়ে 20 থেকে ছোট। সো যারা এই ক্রাইটেরিয়াটা ফলো করবে, আমি যদি শুধু এইটুকু রান দিই, তাহলে আমি ট্রু ফলসে দেখতে পারবো যে সেকেন্ডটা এই ক্রাইটেরিয়া মিট করতে পারছে, আর হচ্ছে লাস্টেরটা এই ক্রাইটেরিয়া মিট করতে পারছে। সো সেকেন্ডটা কে ছিল 15, আর লাস্টেরটা হচ্ছে 19। সো 14 থেকে বড়, 20 থেকে ছোট। সো এটা ঠিক আছে। সো এটা রান দিলে আমাকে ওই ভ্যালুগুলো দিচ্ছে। তো কারা অ্যাকচুয়ালি এটা মিট করে সেটাও কিন্তু চেক করা যায়, যেটা হচ্ছে হুইচ ফাংশনটা দিয়ে। এটা মনে হয় লাস্ট দিন আমি দেখেছিলাম। আমি যদি এই দুইটা, সরি, এই লাইনটা কপি করে এখানে রেখে দিই এবং এটা রান দিই, তখন আমি ইন্ডেক্সটা পাচ্ছি, হুইচ 2 এবং 8। তার মানে হচ্ছে আমি এখান থেকে শুধু যে ট্রু ফলস পাচ্ছি তাই না, আমি চাইলে পজিশনও পাই। সো আমি চাইলে এইটাকেও পাস করতে পারি থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো শুধু শুধু এখন কোডটা একটু জটিল হচ্ছে, বাট বাট লজিকটা আর কি ডেভেলপ হবে, যে আমি এখন X1 এর ভিতরে চাইলে ট্রু ফলসও দিতে পারি, চাইলে হচ্ছে আর্গুমেন্ট গুলো দিতে পারি, সরি, পজিশন গুলো দিতে পারি। এখন এই যে ভেক্টরটা নিয়ে এতক্ষণ কাজ করলাম, এই ভেক্টরের সার্টেন কোন এলিমেন্ট কিভাবে চেঞ্জ করা যায়। এক্স ওয়ানটা কি ছিল আরেকবার দেখি। এখানে 20 15 এরকম কিছু ভ্যালু আছে। এখন মনে করেন 19-এর চেয়ে বড় যে ভ্যালু গুলো আছে তারা আউটলায়ার, মনে করেন, ঠিক আছে, আমি এখনো চেক করে নেই আউটলায়ার কিনা বা আউটলায়ার কিভাবে চেক করে সে বিষয়ে যাইনি। বাট মনে করেন 19-এর বেশি যে ভ্যালুগুলো আছে 20 21 22, তারা সবাই আউটলায়ার বা অন্য কোনো কিছু, এবং তাদেরকে আমি চেঞ্জ করে দিব, তাদেরকে আমি 15 বানাই দিব। ঠিক আছে। তো যদি এরকম হয়, একটা ওয়ে হচ্ছে রিপ্লেস ফাংশনের ব্যবহার। রিপ্লেসের প্রথম আর্গুমেন্টটা হচ্ছে একটা ভেক্টর, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে ক্রাইটেরিয়া, যে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে পজিশন গুলা সিলেক্ট হবে, আর থার্ড আর্গুমেন্ট হচ্ছে আমি সেই ভ্যালুটা কি যেটা দ্বারা আমি এটা রিপ্লেস করতে চাচ্ছি। So এই লাইনটা যদি রান দেই, তাহলে দেখা যাবে যে যেই ভ্যালুগুলো 19-এর চেয়ে বড়, মানে 20 21 24 আর হচ্ছে 20, সেই জায়গাগুলোতে এখন কি আছে, 15। কিংবা আমি যদি ধরো অন্য কোনো ভ্যালু দেই 0, তাহলে সেই জায়গাগুলোতে 0 0 0 0। এইভাবে হচ্ছে রিপ্লেস ফাংশন দিয়ে রিপ্লেস করা যায়। ভাইয়া আমরা কি এখানে হায়ার ইউজ করলে কোনো ইরর খাবো? হোয়ার, জি। একটা জিনিস আগে চেক করি, হোয়ার কোনো ফাংশন নাই, কিন্তু হুইচ একটা ফাংশন আছে। সো এটা আমি চেক করি তাহলে যে হুইচ দিয়ে হয় কিনা। আপনি মনে হয় হুইচ বলতে চাইছিলেন না? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। আমি ভাবতেছিলাম যে আসলে হোয়ার কোনো ফাংশন আছে কিনা, সেই জন্য আমিও চেক দিলাম একটা। আচ্ছা, so এখন যদি এটা রান দেই, হ্যাঁ ঠিকঠাক কাজ করলো। So আমি এখন রিপ্লেস ফাংশনটার ডকুমেন্টেশনটা একটু চেক করি। ওখানে আছে হইলো, প্রথমটা হচ্ছে এক্স, এক্স মানে কি, একটা ভেক্টর। সেকেন্ড আর্গুমেন্টের নাম, নাম কিন্তু সেকেন্ড আর্গুমেন্ট নাম দিছে হচ্ছে লিস্ট, কিন্তু সেটা আসলে একটা ইন্ডেক্স ভেক্টর। সো লিস্ট হইলেও সেটা কিন্তু লিস্ট না, আমি এখানে কোনো লিস্ট দেই নাই, এটা কিন্তু একটা ভেক্টর। সো এখানে নেমিং অনেক কিরকম থাকতে পারে, কিন্তু বুঝতে হবে যে সেটার আর্গুমেন্টের ডিটেলসটা বুঝতে হবে যে সেটা আসলে কি বোঝাচ্ছে। এটা ইন্ডেক্স ভেক্টর। লাস্টে হচ্ছে ভ্যালুস বা ভ্যালু, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট ভ্যালুস। সো এইটা হচ্ছে সেই জিনিসটাই। ক্লিয়ার? আচ্ছা, ভাই আরেকটা ওয়ে। ভাই হুইচ হুইচ ছাড়া এই ভ্যালু গুলোকে এক্সট্রাক্ট করার বা প্রিন্ট করার কোনো ওয়ে আছে আছে কিনা? কোয়েশ্চেনটা ক্লিয়ার না, আরেকবার করবেন? মানে আমরা তো হুইচ ফাংশন দিলেই হুইচ ফাংশনের মধ্যে যখন আমরা লজিকটা পাস করছি তখন আমরা ভ্যালুগুলা পাচ্ছি, হুম পজিশনটা ভ্যালু পাচ্ছি, রাইট? হুম হুম হুম। অথবা ট্রু ফলস পাচ্ছি না, অথবা কোনো পজিশন পাচ্ছি না, পাচ্ছি ডিরেক্ট ভ্যালু। ডিরেক্ট ইন্ডেক্সটা পাচ্ছি, হ্যাঁ। ইন্ডেক্স পাচ্ছি নাকি ভ্যালু পাচ্ছি? ইন্ডেক্স পাচ্ছি, ইন্ডেক্স। হুইচের কাজ হচ্ছে আমাদেরকে ইন্ডেক্সটা দেয়া। আমি যেটা রান দিই,
এগুলো হচ্ছে ইন্ডেক্স। এক্স এর ভ্যালুতে ও কিন্তু ট্রু কিংবা এইট নাই, এক্স এর ভ্যালু হচ্ছে ও এইগুলো। আর যদি আমরা ভ্যালু পেতে চাই? তাহলে হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা পাস করতে পারি, থার্ড ব্র্যাকেটের ভিতরে পাস করতে পারি। ও আচ্ছা, থার্ড ব্র্যাকেটের মধ্যে লজিক দিলে হ্যাঁ, হচ্ছে। লজিকটা দিলে হয়ে যাচ্ছে, রাইট। ওকে, আমি আমি উল্টাটা বুঝছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। সমস্যা নেই, ক্লিয়ার হয়ে গেল এখন। জি। এই জন্য লাইভ ক্লাসটি এই জন্যই অনেক মিসকনসেপশন থাকে না, ইভেন আমার নিজের অনেক কিছু ভালো হবে। ইন্টারাকশনটা এই জন্যই ইম্পর্টেন্ট, নইলে তো লাইভ ক্লাসের কোনো প্রয়োজনীয়তাই ছিল না, সবাই হচ্ছে ভিডিও করে দিয়ে দিত, হয়ে যেত। জি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমি এইটা বলি। এখন এই মাত্র যে কাজটা করলাম রিপ্লেস ফাংশন দিয়ে, সেটা কিন্তু আসলে ইন প্লেস রিপ্লেস নাই, ইন প্লেসে রিপ্লেস করে নাই। পাইথনের মতো পাইথনে অনেকগুলো ফাংশন আছে যেগুলো হচ্ছে ফাংশনটা রান দিলেই হইলো, ইন প্লেসে রিপ্লেস করে দিবে এক্স ওয়ান কে। আমার কিন্তু এক্স ওয়ান যা ছিল এখন তাই আছে। আমি যদিও এইটা রান দিলে দেখতেছি যে 0 0 0 0 এরকম আসছে, এখানে আসছে, কিন্তু এক্স ওয়ান নিচে কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। আমি যদি এক্স ওয়ান কে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এটাকে অবশ্যই অ্যাসাইন করতে হবে। এখন যদি আমি রান দিই, আমার এক্স ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে। এক্স ওয়ানটা এখন কি আছে, এক্স ওয়ানটা এখন চেঞ্জ হয়ে গেছে। সো রিপ্লেস ফাংশনটা দিয়ে আমি এইভাবে করা লাগতেছে। আরেকটা জিনিস হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের যে ইউজটা, যেটা দিয়ে আমরা সিলেকশন করছিলাম এতক্ষণ, সেটা দিয়েও আমরা সেম কাজটা করতে পারি। সো আমি যেহেতু এখানে জিরো বানাই দিলাম, তো আমি এখন ভাবলাম যে না, আমি জিরোর বদলে কোনো একটা ভ্যালু দিয়ে এখানে রিপ্লেস করব। তো তাহলে কি করা যেতে পারে? আমি লজিকটা চেঞ্জ করি, এক্স ওয়ান ইকুয়াল টু জিরো। এইটুকু রান দিলে আমার আউটপুটে কি আসে একটু চেক করি, 0 0 0 0। আর যদি আমি সিলেকশনটা এই লজিকটা চেক করি, তাহলে কি আসে? ট্রু ট্রু ট্রু, মানে যেই জায়গাগুলোতে এটা ম্যাচ করছে, যে 0 0 0 এই জায়গাটা যারা যারা ম্যাচ করছে তারা। সো আমি ভাবলাম যে এখানে আমি আসলে 15 দিয়ে এই জিরোটাকে রিপ্লেস করে দিব। ওকে, তাহলে কি হবে? রান দিলাম, এখন চেক করি, হয়ে গেল। সো আমি আসলে এইটা রান দিলে যে ভ্যালুগুলো পাচ্ছি, সেই ভ্যালুগুলোতে আমি যদি এই 15টাকে এইভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরটা দিয়ে সাইন করে দিই, অ্যাসাইন করে দিই, তাহলেই হয়ে গেল, আমার ওই ওই জায়গাটা রিপ্লেস হয়ে যাবে। সো একটা হচ্ছে ফাংশন দিয়ে রিপ্লেস করা, আর একটা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটের ইউজ, এবং সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করে হচ্ছে আমরা রিপ্লেস করতে পারি। এইটা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমি একটা ইস্যু বলি, যেটা হয়তো আগের দিনে আপনারা খেয়াল করেন নাই, মিন মিডিয়ান এসব ফাংশনের মধ্যে খেয়াল করেন নাই, আজকে হচ্ছে এটা ক্লিয়ার করে দিই। আমি যদি এখন এক্স ওয়ান, আচ্ছা একটা কাজ করি, আমি যদি এখন এক্স ওয়ান কোথায় গেল, আচ্ছা এক্স ওয়ানটা আমি আরেকবার রান দিয়ে আসি, কপি করে নিজেও রাখি, নিচেও রাখি, কারণ এটা নিয়ে আমি কাজ করতেছি এখন। এক্স ওয়ান, সো এক্স ওয়ানে ধরেন আমি এটা রান দিলাম, 0 0 হয়ে গেল না? আমি 0 0 না করে ধরেন এন এ বানায় দিলাম, মিসিং। এখন দেখেন, আমি যদি মিসিং ভ্যালু দিয়ে রিপ্লেস করি, এটাও রিপ্লেস করি, এবং এটার মিন চেক করি, ধরেন এভারেজ কত, দেখেন আমার এভারেজ দিচ্ছে এনে। আমি যে কারণে এটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি চিন্তা করতাম যে এই জায়গাটায় আমি এভারেজ দিয়ে রিপ্লেস করব, যেখানে যেখানে জিরো আছে সেই জায়গাগুলোকে আমি এভারেজ দিয়ে রিপ্লেস করব, কিন্তু আমার ডেটা সেটে কোনো একটা ভ্যালু মিসিং, এনে, তখন দেখা যাবে যে যেই জায়গাগুলোতে আমি মিসিং দিয়ে মানে এভারেজ দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি তারাও এনে হয়ে যাচ্ছে। সো ওইরকম ইস্যু যেন ক্রিয়েট না হয়, সেই জন্য একটা কাজ করা যায়, সেটা হচ্ছে মিনের ভেতরে আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে na.rm, এটা ইকুয়াল টু ট্রু। আমি যদি ডকুমেন্টেশনটা চেক করি মিনের, সেখানে দেখেন na.rm বাই ডিফল্ট হচ্ছে ফলস। সো তার মানে হচ্ছে আমার এক্স ওয়ান এর মাঝে যে ভ্যালুগুলো আছে, এই যে এনে 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 এনে, তাদেরকে বাদ দিবে, বাদ দিয়ে বাকি যারা আছে যে 10 15 13 19, তাদের এভারেজটা তখন বের করবে। তো তখন হচ্ছে আমার ভ্যালুটা আসবে 14.25, তখন হচ্ছে আমি একটা এভারেজ ভ্যালু পাবো, যেটা আমি আগে পাইনি। সো এইভাবে হচ্ছে যদি কখনো মিস মানে এভারেজ দিয়ে রিপ্লেস করার কথা চিন্তা আসে মাথায়, আগে চেক করতে হবে যে আমাদের একটা ডেটা সেটে কোনো মিসিং ভ্যালু আছে কিনা।
এবং মিসিং ভ্যালু থাকলে তখন আমি এই কাজটা করতে পারবো না। তো এখানে হয়তো কোডটা একটু মেসি হয়ে গেছে, আমার কাছে হয়তো নিজের কাছে কেমন লাগতেছে। আমি যখন এটা শেয়ার করব কোডটা, তখন হচ্ছে ঠিক করে শেয়ার করবো, 5 মিনিট তো লেট ভাই হতে পারে। এখানে আপনি দুইটা জিনিস দেখাইছে, মানে প্রথমত একটা জিনিস রিপ্লেস, এটা দুই ভাবে করা যায়, একটা রিপ্লেস ফাংশন দিয়ে, আর একটা হলো যে হুম। আপনার 82-তে এটাকে কি বলে আমি জানি না কি বলা যায়। আমি থার্ড আই মিন ব্র্যাকেট এই থার্ড ব্র্যাকেট দিয়ে আর কি, থার্ড থার্ড ব্র্যাকেটই ব্র্যাকেট বলে না দিয়ে আপাতত। অ্যাক্সেস অপারেটর, ওকে। সো এবং রিপ্লেস আপনার অরিজিনাল যে ডাটা ভেক্টর থাকে, হুম। এক্স1 তো ভেক্টরই বলবো আমরা না। হ্যাঁ, ফ্যাক্টর রাইট। সো সেই অরিজিনাল ভেক্টরকে সে চেঞ্জ করে না। হুম। এটাকে অরিজিনালটাকে যদি আমাদের ইন প্লেস ট্রু করতে হয়, সেটাকে আমাদের অ্যাসাইন করতে হয় আর কি, সেটা অ্যাসাইন করতে সেই হবে, এখানে ইন প্লেস ইকুয়াল টু ট্রু বলে কোনো কিছু নাই, এই আর কি। ভ্যারিয়েবল। আর ওখানে ওখানে আর কিন্তু আপনার এই অ্যাক্সেস অপারেটর দিয়ে যেটা করছেন 78-এ, এটা সরাসরি আপনার অরিজিনাল যেটা আছে সেটাকে রিপ্লেস করে দেয় না? হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনালটা রিপ্লেস করে দিবে। আচ্ছা আচ্ছা। আর আমি এটাও একটা কমেন্টে জিনিস, লিখে রাখি, ইন প্লেসও লিখতে পারতাম, যাই হোক। আচ্ছা, এইটা হচ্ছে সামনেও একদিন আসবে, বাট কথায় কথায় এটা চলে আসছে আর কি আজকে। সেটা আমি কমেন্ট আউট করে রাখি, এটা আজকের সাথে রিলেট, মানে আজকের কোডের অংশ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন বলুন। মানে আর কতগুলো ফাংশন আছে, এটার লিস্ট কি কোনো জায়গায় পাওয়া যাবে, কোনো কোড দিয়ে বা কোনো আহ বাইরে গেলে? এটা ভালো, কোয়েশ্চেনটা ভালো, বাট এটা, কারণ ফাংশন হচ্ছে কি, বেস আর কিছু ফাংশন আছে, আমি একটু কথা বলি। এই যে এনভায়রনমেন্টে গেলে, এখানে দেখবেন গ্লোবাল এনভায়রনমেন্ট, এখন নিচে দেখবেন অনেকগুলো প্যাকেজ আছে, স্ট্যাটস প্যাকেজ, গ্রাফিক্স প্যাকেজ। সো এই প্যাকেজগুলোর ভেতরেই আসলে ফাংশনগুলো আছে। আমরা এখন পর্যন্ত যে ফাংশনগুলো ব্যবহার করছি সেগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্ট্যাটস এবং বেস প্যাকেজের ভেতরে। এই বেসের ভেতরে ফাংশন আছে, তারপরে স্ট্যাটস এর ভিতরে ফাংশন আছে অনেকগুলো, মেথডস এর ভিতরে ফাংশন আছে। সো আপনি চাইলে ওই প্যাকেজগুলোর ভিতরে ফাংশনগুলোর লিস্ট পাবেন। সো প্রত্যেকটা প্যাকেজের ভিতরে কতগুলো ফাংশন আছে সেগুলো লিস্ট পাবেন, এবং সেটা পাবেন এখানে। যে প্যাকেজেসে যাবেন, সেখানে ধরেন বেস এর ভিতরে কতগুলো ফাংশন আছে সেটা দেখতে যাচ্ছেন, আপনি বেস লিখে সার্চ দিবেন। দেন হচ্ছে আচ্ছা, এটাই মনে হয়, সেখানে ক্লিক করলে হচ্ছে বেসের ভিতরে কি কি আছে, এইটা না, সরি, কোথায় গেল, ধরেন অন্য একটা, আমি বাই মানে যেটা সামনে আসে একটা ওপেন করি। সরি, এখানে আছে বেস, এই যে বেসের ভেতরে কি কি ফাংশন আছে সেটা দেখতে যাচ্ছেন, সেখানে হচ্ছে এই যেগুলো হচ্ছে সেই ফাংশন গুলো, এবং মানে এটা লিস্ট বিশাল। আচ্ছা আচ্ছা, তো শুধু বেসের ভিতরেই এত ফাংশন, আরো অনেক প্যাকেজ আছে, ও সবগুলোর ভিতরেই অনেক হাজার হাজার শত শত ফাংশন আছে। ঠিক আছে। আসলে একজন মানুষের পক্ষে কখনোই এত কিছু শেখা সম্ভব না, বাট আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে জিনিসগুলো কিভাবে ইউজ মানে করে। এরকম হলে তো পাগল হয়ে যাবে মানুষ শিখতে গেলে। হ্যাঁ, সেটাই, এক্স্যাক্টলি। সবকিছু সবার পক্ষে শিখা সম্ভব না। সম্ভব হুম, হইলে আমরা এআই হয়ে যেতাম, সবাই জেনারেটিভ এআই হয়ে যেতাম। রাইট রাইট। আচ্ছা, আমরা এখন ম্যাট্রিক্স চলে আসছি। ম্যাট্রিক্সের কথাটা গতকালকে বলছিলাম, বাট আজকে আরেকবার বলি। এবং দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ম্যাট্রিক্স 2 ডাইমেনশনাল, এবং ম্যাট্রিক্সের সব এলিমেন্ট সেম ডেটা টাইপের হইতে হবে। সো একটা নাম্বার হইলে সবাই নাম্বার হবে, সব কলামে সব রোতে, ঠিক আছে। ডেটা, আমরা যখন ডেটা ফ্রেমে যাব, এই যে ডেটা ফ্রেমে কিন্তু বিভিন্ন রকম থাকতে পারে, একটা কলামে ধরেন নাম্বার আছে আর একটা কলামে ক্যারেক্টার আছে, এরকম হইতে পারবে। কিন্তু ম্যাট্রিক্সে ওই সুযোগ নাই, অ্যারেতেও সেই সুযোগ নাই। কারণ অ্যারে হচ্ছে জাস্ট মানে 3 ডাইমেনশনাল, ভেক্টর হচ্ছে 1 ডাইমেনশনাল, ম্যাট্রিক্স 2 ডাইমেনশনাল, অ্যারে হচ্ছে 3 ডাইমেনশনাল। সো অ্যারেটাকে আপনারা, আম, অনেকে হয়তো ইমেজ ডেটা নিয়ে কাজ করছেন, যে রেড, গ্রিন, ব্লু। সো তিনটা কালারের তিনটা লেয়ার চিন্তা করতে পারেন, এক একটা লেয়ারে এক একটা কালারের ইন্টেন্সিটি কিরকম সেটা হয়তো আছে। তো সেই ধরনের ডেটা সেট আসলে অ্যারে হিসেবে থাকে। আর আমরা ইন জেনারেল যারা 2 ডাইমেনশনাল ডেটা নিয়ে কাজ করি, ধরেন সার্ভে ডেটা বা কোনো একটা এক্সপেরিমেন্টের ডেটা, সেই ডাটাগুলো নর্মালি হচ্ছে ম্যাট্রিক্স হিসেবে থাকে, বা অ্যানালাইসিস এর ক্ষেত্রে বা সেই কাজে হচ্ছে আমরা ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার করি। তো এটা ডিপেন্ড করে কোন জায়গায় আমরা ইউজ করতেছি, বাট এই হচ্ছে ডেটা স্ট্রাকচারটা, ইন জেনারেল এইরকম স্ট্রাকচার থাকে। হ্যাঁ, একটু ম্যাট্রিক বলবো ওখানে ওটাতে। ভাইয়া কোনটা? এর এটা যেমন 3 ডাইমেনশনাল, এটা কি এন ডাইমেনশনাল থাকতে পারে, মাল্টিপল হ্যাঁ হ্যাঁ ডাইমেনশনাল? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক ডাইমেনশনাল থাকতে পারে, 10 ডাইমেনশনাল, 12 ডাইমেনশনাল, ইচ্ছা মতো থাকতে পারে। আচ্ছা।
সো আপনি মানে ডাইমেনশনাল অ্যারে যেটা বলছেন সেটা হচ্ছে আমরা যেরকম ওই যে RGB এরকম যদি আমাদের কালার প্লেট সম্পর্কে যদি কিছু থাকে এইসব ক্ষেত্রেই কি আমরা শুধু এই ডাইমেনশনাল ইউজ করি নাকি আর আর কি কি ধরনের ইয়ে থাকতে পারে, সিনারি থাকতে পারে? আমি এই একটা সিনারিও সম্পর্কে জানি। সো আপনার ম্যাট্রিক্স টু ডাইমেনশনাল, আমাদের তো ডাটা ফ্রেমও টু ডাইমেনশনাল, যেমন প্যান্ডাস ডাটা ফ্রেম, রাইট? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। ওই কি বলে, ইমেজ ডেটা নিয়ে যারা কাজ করেন তারা যে কাজটা করেন সেটা হচ্ছে এটাকে হচ্ছে ফ্ল্যাট করে নেন, ফ্ল্যাটেন। সো প্রত্যেকটা লেয়ারকে ফ্ল্যাটেন করে অ্যাকচুয়ালি তারা এই জি ভেক্টরে ভাইয়া, নিয়ে যায়। ঠিক আছে, ফ্ল্যাটেন করে ওয়ান ডাইমেনশনাল করা হয়। সেটা হচ্ছে ওই ভেক্টরে নিয়ে যায়, আমরা যদি আর এর ভাষায় বলি। আচ্ছা, সো আমরা যখন এই ডাইমেনশনাল গুলো দেখি, এই ম্যাট্রিক্স গুলোকে কিভাবে পড়তে হবে সেটা বলি। এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। এটাকে 2x বা 2 × 2 ম্যাট্রিক্স এভাবে বলা যাবে না, এটা 2x2 ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2x3 ম্যাট্রিক্স। তো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে নাম্বার অফ রো বুঝাই, যে কতগুলো রো আছে। আর সেকেন্ডে যেটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ কলাম বুঝাই, কতগুলো কলাম। সিমিলারলি এটা হচ্ছে 4x3 ম্যাট্রিক্স। সো 4x3 মানে কি, আমার 4টা রো আছে এবং 3টা কলাম আছে। আমি যদি বলি যে 10x15 ম্যাট্রিক্স, তো সেটার মানে হচ্ছে আমার রো এর সংখ্যা হচ্ছে 10টা আর কলামের সংখ্যা হচ্ছে 15টা, 15। সো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। সো এটা ক্রিয়েট করে কিভাবে, আরে আরে ম্যাট্রিক্স ক্রিয়েট করার ওয়ে হচ্ছে ম্যাট্রিক্স ফাংশন। এখন আমি যদি এক্সিস্টিং কোনো কিছুকে ম্যাট্রিক্স বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে অ্যাজ ডট ম্যাট্রিক্স। সো দুইটারই হেল্প আমরা হচ্ছে মানে কি বলে, আমরা ডকুমেন্টেশনটা একবার চেক করি। একটা হচ্ছে ম্যাট্রিক্সের ডকুমেন্টেশনটা এরকম, সেখানে লেখা আছে যে ম্যাট্রিক্স ক্রিয়েটস এ ম্যাট্রিক্স ফ্রম দ্য গিভেন ডেটা সেট। আর এটা হচ্ছে অ্যাজ ডট ম্যাট্রিক্স অ্যাটেম্পস টু টার্ন ইটস আর্গুমেন্ট ইনটু এ ম্যাট্রিক্স। সো যদি আমার একটা ভেক্টর থাকে, আমি তাকে ম্যাট্রিক্স বানাইতে চাই, সেক্ষেত্রে আমি অ্যাজ ডট ম্যাট্রিক্স ইউজ করতে পারি। সে হচ্ছে চাইলে সেটা ডেটা স্ট্রাকচারটাকে ম্যাট্রিক্সে নিয়ে যাবে। আর সেটা মানে সেটা একটা 4x1 ম্যাট্রিক্সও হইতে পারে। তো 4x1 ম্যাট্রিক্স মানে কি, 4টা রো, একটা কলাম, পসিবল। সো ভেক্টরের ক্ষেত্রে ওই সামথিং বাই সামথিং এর বিষয়টা নাই, যদিও সেইখানে একটা ওয়েতেই চিন্তা করা পসিবল। কিন্তু ম্যাট্রিক্সে আমাদের কি এরকম, যেখানে যেখানে যেরকম আছে, আমি যদি চিন্তা করি যে এই দুইটা নাই, শুধু কলাম আছে এবং 2টা রো আছে, সেক্ষেত্রে সেটা আমি কত বাই কত ম্যাট্রিক্স বলবো, সেটা হচ্ছে 2x1 ম্যাট্রিক্স। ঠিক আছে, সো ডাইমেনশন কিন্তু আমার দুইটাই, যদিও কলামের সংখ্যা একটা কিংবা হইতে পারে রো এর সংখ্যা একটা, কিন্তু সেখানে আমার ডাইমেনশন কিন্তু আসলে 2 ডাইমেনশনই থাকতেছে। অনেকের হয়তো এই জিনিসটা মাথায় ঢুকতেছে না, আরে এটা কিভাবে হইলো, বাট এটাই মানে রুলটাই এরকম। মানে আপনি বলতে চাচ্ছেন যদি আমরা ভেক্টরটাকে লেংথ হিসেবে চিন্তা করি, সেই ক্ষেত্রেও আমরা ভেক্টরকে রো এবং কলাম আছে এভাবে চিন্তা করা যাবে না আর কি? রাইট, ওইভাবে চিন্তা করা যাবে, ম্যাট্রিক্স ওইভাবে চিন্তা করা যাবে। যেমন আমি ধরেন ম্যাট 1টাকে আমি যদি এখন চেক করি ইজ ডট ম্যাট্রিক্স, আমি পাচ্ছি ম্যাট 1, এটা যদি ট্রু দিচ্ছে, ঠিক আছে। তো আমি যদি এরকম আরেকটা চেক করি, ধরেন ইজ ডট ম্যাট্রিক্স, এবং এটার ভিতরে আমি একটা ভেক্টর পাস করলাম, সেটা কি হলো, সে আমাকে ফলস দিচ্ছে। এটাকেই যদি আমি এখন ম্যাট্রিক্সের ভেতরে দিয়ে নাম্বার অফ কলাম দিলাম একটা, এন রো দিলাম একটা, সরি এন রো কয়টা হবে, 3টা, তো 3টা, আর কিছু না দিয়ে যদি এটা রান দেই, সে আমাকে দিচ্ছে ট্রু। সো এখন আমি একটু চেক করি এটা রিপ্রেজেন্টেশনটা কিরকম, এইটুকু সিলেক্ট করে রান দিই। সো এটা রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, যে 1 2 3, 3টা রো, একটা কলাম। সো এটা কিন্তু আসলে 2 ডাইমেনশনাল হয়ে গেছে। এবং আমি এখানে চাইলে এন রোটা না লিখলেও হইতো, কারণ আমি গতকালকেও বলছিলাম যে আসলে মানে সে বুঝে নাই। আমি যদি তাকে একটা ডাইমেনশন বলে দেই, অন্য ডাইমেনশনের নাম্বার কত হবে সেটা সে নিজে থেকে বুঝে নিবে। সে কিন্তু বুঝে নিছে একটা কলাম তার মানে আসলে রো 3টা হবে, কারণ এখানে এলিমেন্ট আছে হচ্ছে 3টা। যদি কলাম 3 দেওয়া হয়? সেক্ষেত্রে রো এর সংখ্যা হয়ে যাবে একটা। আর ভাই যদি শুধুমাত্র ভিতরের ভেক্টর হিসাবে এটাকে একটু রান দেন তো কেমন দেখে? হ্যাঁ, ভেক্টর হিসেবে তো একটু আগে রাখছিলাম, একবার দিই, সমস্যা নাই। ফলস। না না আর না, ভেক্টর আমি হিসেবে দেখতে প্রেসিডেন্ট বলছি হচ্ছে না। এরকম,
সেক্ষেত্রে আমাকে জাস্ট পজিশনটা একটা ওয়েতে জাস্ট পজিশন গুলো দিয়ে দিচ্ছে, এখানে রো কিংবা কলাম নাই। দেখেন এই জায়গায় আমি যদি আবার ম্যাট ওয়ানে চলে যাই, ম্যাট ওয়ানটা দেখতে এরকম, এবং এই যে থার্ড ব্র্যাকেটটা আছে ওইটার ভিতরে খেয়াল করেন কি আছে, কমা দেন ওয়ান, কমা টু, আর রো গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, ওয়ান কমা সামথিং, টু কমা সামথিং। তার মানে হচ্ছে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথমে যে ইন্ডেক্সটা যাবে সেটা আসলে রো কে রিপ্রেজেন্ট করবে, আর কমার পরে যে ভ্যালুটা যাবে বা ইন্ডেক্সটা যাবে সেটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে কলামকে। একদম সেম পান্ডাসের মতো ওইখানেও এই সেম কাজই করা হয়। মনে পড়ে? অনেকে হয়তো রিলেট করতে পারতেছেন এই জায়গাটায়। জি ভাইয়া, স্প্লিটিং যে সিস্টেমটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো আমি যদি এইটা রান দিই, আমাকে একজন বলেন তো আসলে কি সিলেক্ট হবে? রো আমাদের গুলা হচ্ছে সিলেক্ট রো আসবে, সরি, ওয়ান রো থেকে আসবে। স্টার্ট হবে, আর কলাম বাকিগুলো জায়গাটা হ্যাঁ, আছে সেইটা। প্রথম রো এর সবগুলো কলাম সিলেক্ট হবে, রাইট? জি। সো আমি ম্যাট ওয়ানটা কি আরেকবার দেখি, তাহলে হচ্ছে ক্রস চেক করতে পারবো। প্রথম রো এর সবগুলো এলিমেন্ট, সো প্রথম রো এর সবগুলো এলিমেন্ট ঠিক আছে। এখন যদি এইটা রান দিই তাহলে কি আসবে? এটা হলো যে সেকেন্ড কলামের সবগুলা রো। রাইট, রাইট। সেকেন্ড রো এর সবগুলো রো আসছে, 2 এবং 4। সো এইটা তাহলে কি আসবে? এটা ফার্স্ট আসবে রো এর সেকেন্ড ফার্স্ট কলাম। রো এর সেকেন্ড কলাম। রাইট, রাইট, ঠিক আছে। সো এই পর্যন্ত একদম ক্লিয়ার আশা করি। সো এখানে কিন্তু আমরা সেই ভেক্টরের যে বেসিকটা শিখে আসছি ওইটাই এখানে কাজে লাগছে। ভেক্টর আরেকটা বেসিক আমরা শিখছিলাম সেটা হচ্ছে রিপ্লেস করা, এই রিপ্লেস কাজটা এখানেও করা যায়। সো এখানে আসলে কি হবে, ইন প্লেস রিপ্লেস হবে এবং ফার্স্ট রো এর সেকেন্ড রোটা জিরো দ্বারা রিপ্লেস হবে। রাইট, রাইট। ফার্স্ট রো এর সেকেন্ড, এটা এটা ছিল হচ্ছে ফার্স্ট রো এর সেকেন্ড কলামের যে ভ্যালুটা আছে 2, সেই জায়গাটা আসলে 0 হয়ে যাবে। আমি যদি রান দেই দেন চেক করি, তাহলে দেখা যাচ্ছে যে আগে কি ছিল, 2 ছিল, ওই জায়গাটা এখন 0। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আরেকটা ম্যাট্রিক্স আমরা ক্রিয়েট করি। আচ্ছা, কেউ তোমাকে প্রশ্ন করলাম যে বাই রো এর কাজ কি। সো ম্যাট্রিক্স ক্রিয়েট করার সময় এখানেও ছিল বাই রো ইকুয়াল টু ট্রু। সো বাই রো এটার মানে হচ্ছে এই যে ভ্যালুগুলো আমি পাস করলাম 1 2 3 4, সো তারা আসলে কিভাবে এই ম্যাট্রিক্স এর স্পেস গুলো ফিল আপ করতেছে, ঠিক আছে? কলাম ওয়াইজ। হ্যাঁ। সো বাই রো ট্রু মানে হচ্ছে যে একটা একটা রো করে সে ফিল আপ করে করে নিচের দিকে নামবে। আমি যদি এইটা রান দেই, দেখা যাচ্ছে যে 0 5 0 5, দেন 6 7 6 7, সো একটা একটা করে রো সিলেক্ট করে দেন নিচের দিকে নামবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ম্যাট্রিক্সে, সমস্যা না মানে, মানে ম্যাট্রিক্সে আর এর মধ্যে বাই ডিফল্ট এখানে বাই রো ইকুয়াল টু ফলস দেওয়া থাকে। সো বাই রো ফলস মানে হচ্ছে সে আসলে বাই ডিফল্ট কলাম গুলোকে ফিল করে করে মানে পাশের কলামে যাবে। সে কলাম ওয়াইজ যায়, আপনার ওটা যদি বাই ডিফল্ট কলাম ওয়াইজ যায়, আর আমাদেরকে যদি রো ওয়াইজ যেতে হয় ট্রু করে দিতে হবে বাই রো, রাইট? ঠিক, ঠিক। ওকে। সো এটা রান দিলে 0 5, তো একটা কলাম, দেন হচ্ছে 6 7 সেকেন্ড কলাম, এভাবে হচ্ছে ফিল আপ হচ্ছে। আশা করি এইটাও ক্লিয়ার। এখানে যে এটা হলো যে আমরা ওই যে রো লেভেল অপারেশন আর কলাম লেভেল অপারেশন যেটা আছে ওইটারই। হ্যাঁ, রাইট। তো আমি যদি এভাবে আরো কিছু ক্রিয়েট করতে চাই আমরা সেইভাবে সবকিছু করতে পারবো। তো এটা মনে হয় কত, একটা 3 by 2 ম্যাট্রিক্স। এটা যদি রান দেই, সরি 3 by 2 না, 2 by 3, এন কলাম তো শুরুতে। সো এটা একটা 2 by 3 ম্যাট্রিক্স। সো এখন যদি আপনারা ম্যাট্রিক্স এর ডকুমেন্টেশনটা খেয়াল করেন সেখানে দেখবেন প্রথম আর্গুমেন্ট হচ্ছে ডেটা। আমি চাইলে এখানে তো হ্যাঁ ডেটা লিখছি, তারপরে হচ্ছে এন রো, কিন্তু আমি এখানে করছি কি এন্ড কলামটা আগে দিছি। সো আমি যদি এন কলামটা এখানে না লিখে দিতাম, এখানে ডিফল্ট যে সিরিয়ালে আছে এই 3টা কিন্তু সেই জায়গায় যেত, 3 তখন এন রো হয়ে যেত। আর এখানে তখন একটা কনফ্লিক্ট সৃষ্টি হইতো যে এন রো তো আপনি একবার ভ্যালু অ্যাসাইন করছেন, এন রো কেন আপনি আবার লিখছেন। তো এই কাজটা করা যাবে না, মিক্স না করাই ভালো। যদি আমি কখনো আর্গুমেন্টের নেম লিখি সবগুলো আর্গুমেন্টের নাম লেখাই ভালো, তখন হচ্ছে এই ধরনের কনফিউশন ক্রিয়েট হবে না। আমি এইটা সরাই দিব, এই দুইটা সরাই দিব, তাহলে হচ্ছে
প্রথমটাতে হচ্ছে ডেটা, দ্বিতীয়টাতে এন রো, তৃতীয়টাতে এন কলাম, এবং লাস্টে হচ্ছে বাইরো ইকুয়াল টু ফলস। সো আমি চাইলে এটাও না দিতে পারি, ট্রু দিয়ে দিলাম। সো এটা যদি রান দেই তাহলে হচ্ছে এইভাবে কাজটা হয়ে যাবে। আর আমি যদি যে কোনো একটা না লিখি, ধরেন 3 লিখলাম বা 2 লিখলাম না, আমি তো ধরে নিচ্ছি যে আমি যখন বুঝাই দিলাম যে নাম্বার অফ রো 3 হবে, সে বাই ডিফল্ট কতগুলো এলিমেন্ট আছে সেভাবে হিসাব করে নিবে যে আমার কতগুলো কলাম হওয়া উচিত। কিন্তু আমার থার্ড আর্গুমেন্ট হয়ে গেল এখন ট্রু, কিন্তু সে খুঁজতেছে একটা নাম্বার, তখন একটা সমস্যা ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আর্গুমেন্ট মিক্স করে দিতে পারি, যে এখানে আমি আর্গুমেন্টের নাম লিখলাম না, বাট যখনই আমার পজিশনটা ব্রেক হয়ে যাচ্ছে সেখানে আমি আর্গুমেন্টের নামটা লিখে দিলাম যে না, থার্ড থার্ড আর্গুমেন্ট আসলে অন্য কিছু। সেক্ষেত্রে হচ্ছে ওই এররটা আসবে না। আমি যদি তাহলে এখানে তিনকে কি কলাম হিসেবে ধরবে? 3কে না, রো হিসেবে ধরবে, এই যে রো সেকেন্ড হিসেবে রো। ধরবে। হ্যাঁ হ্যাঁ, হুম। রাইট। কিন্তু এই যে আমি যদি স্পেসিফাই করে না দেই বাই রোটা, যে আমি মুছে দিছি আর কি, তখন হচ্ছে একটা এরর দিবে যে এটা ট্রু কেন, ট্রু মানে তো আমার নাম্বার অফ কলামে চলে গেছে। জি। তখন হচ্ছে এটা লিখে দিতে হবে। আশা করি এইটুকু বেসিক অন্তত ক্লিয়ার, কারণ এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি সাফার করে সবাই শুরুর দিকে, যখন লার্নিং কার্ভের মধ্যে এই জায়গাটাই সবচেয়ে বেশি সাফার করে, যে দেখা যায় খুব বেসিক জিনিসে এখানে আটকে গেলে ফ্রাস্ট্রেশনের চোটে পরে আর আগানো হয় না, পড়তে ইচ্ছা করে না। কি ঘোড়ার টিম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো কেউ পড়ে? যে এখন এগুলা হচ্ছে, নিয়ে এগুলা নিয়ে প্যারা খাইলে তো আসলে লজিকই সমস্যা হয়ে যাবে। লজিক নিয়ে চিন্তা করবি কখন আবার? হ্যাঁ হ্যাঁ, রাইট। সো আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এখন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন চলে যাই। তো ইন জেনারেল আমরা হচ্ছে এই ধরনের দুইটা মাল্টিপ্লিকেশন ইউজ হয় মেথোডোলজিতে, মানে বাই বিহাইন্ড, এইটা হয়তো আমাদের ইন জেনারেল ইউজ করা নাও লাগতে পারে, জীবনে হয়তো আর কখনো লাগবে না। কারণ দেখছেনই তো কত শত শত ফাংশন আছে, ওরা আসলে ওই ভিতরে সবকিছু হয়ে যায়। আমরা হচ্ছে ধরেন লিনিয়ার রিগ্রেশন রান দেবো, এলএম ফাংশনের ভিতরে ডেটা দিয়ে দিলে কাজ হয়ে যাচ্ছে, কারণ ভিতরে তো অনেক ধরনের কাজ হচ্ছে, সেটা আমরা চোখে দেখতেছি না, বাট আসলে কি হচ্ছে সেখানে হচ্ছে এই ধরনের অনেক কিছু হয়। সো সেগুলো সম্পর্কে একটা হালকা আইডিয়া এখন দেখবো। একটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রুল হচ্ছে, প্রথম যেটার সাথে আমরা মাল্টিপ্লাই করব, ধরেন এই যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে একটা 3/2 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে একটা 2/1 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কিন্তু এটা কিন্তু ভেক্টর না, মাথায় রাখতে হবে এটা একটা 2/2 ডাইমেনশনাল। জাস্ট এটার কলামের সংখ্যা হচ্ছে 1। সো একটা 3/2 ম্যাট্রিক্সের সাথে একটা 2/1 ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা পসিবল হচ্ছে কেন? কারণ বাই মানে রুলটা হচ্ছে এরকম, যে প্রথমে যেটা থাকবে সেটার নাম্বার অফ কলাম, পরে যেটা থাকবে যার সাথে মাল্টিপ্লাই করতেছি তার নাম্বার অফ রো সমান হইতে হবে। ঠিক আছে? এবং ফাইনালি আমি যে প্রোডাক্টটা পাবো সেটার ডাইমেনশন হচ্ছে এই প্রথম যে ম্যাট্রিক্সটা আছে সেটার নাম্বার অফ রো, সেকেন্ড যে ম্যাট্রিক্সে আছে সেটা নাম্বার অফ কলামের সমান। সো এটা যদি আমি প্র্যাকটিক্যালি দেখি, তাহলে ধরেন ম্যাট ওয়ানটা চেক করি। ম্যাট ওয়ানে কি ছিল? ম্যাট ওয়ান হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্স, আর ম্যাট টু ছিল একটা 2/2 ম্যাট্রিক্স। সো প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম কয়টা? 2টা। আর সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো কয়টা? 2টা। তাহলে এই শর্ত অনুযায়ী আমি এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো। তাহলে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি। সেটা করার জন্য এই যে প্রথমটা এবং দ্বিতীয়টা, মাঝখানে যে অপারেটর ইউজ করতে সেটা হচ্ছে পার্সেন্টেজ স্টার পার্সেন্টেজ। এটা যদি রান দেই, আমি একটা মাল্টিপ্লাই করার পরে আমি একটা এলিমেন্ট মানে আউটপুট পাবো। সেইটার ডাইমেনশন কত? সেটার ডাইমেনশন হচ্ছে 2/2। সো ডাইমেনশন চেক করা যে একটা একটা ফাংশন আছে সেটা হচ্ছে ডিআইএম। এটার ভিতরে যদি আপনি ম্যাট্রিক্সটা পাস করে দেন, ধরেন ম্যাট ওয়ান, সে আমাকে দিচ্ছে 2/2। আমি যদি এটা চেক করি ম্যাট টু, সে আমাকে দিচ্ছে 2/2। আর ফাইনালি যদি আউটপুটটার ডাইমেনশন চেক করি তাহলে হচ্ছে 2/2। এইটুকু আশা করি ক্লিয়ার। এখন আমরা মানে দুইটা ডাইমেনশন ম্যাচ করে না এরকম দেখি। ম্যাট ওয়ান তো আরেকবার ছিল, আরেকবার দেখি 2/2। ম্যাট থ্রি হ্যাঁ, হচ্ছে, ওই আপনার কি বলে রেজাল্ট সেটের যে ডাইমেনশনটা ওই দুইটার কিসের জানি সমান হবে বলছেন? এই যে সেটা হচ্ছে
এবি মানে ডাইমেনশনস অফ এবি এখানে যেটা লিখা আছে সেটা মানে হচ্ছে এই দুইটা মাল্টিপ্লাই করার পর ফাইনালি যেটা পাবো সেটাকে আমি এবি বলতেছি, সেটা ইকুয়াল টু হচ্ছে এম বাই পি। মানে এম হচ্ছে, রো টাইমস। হ্যাঁ, এম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, আর পি হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম। সো এইখানে যদি দেখেন এই যে এই সেকেন্ড ফিগারটা, এটা হচ্ছে একটা 3/2, এটা হচ্ছে 2/1, তাহলে এটা হবে 3/1, এটা ডাইমেনশন হবে একটা 3/1। সো আমি বলি, এখানে প্র্যাকটিক্যালি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এইটা রান দিলে রান হবে না। কেন হবে না? কারণ হচ্ছে নন কনফর্মেবল আর্গুমেন্টস, এটা খুবই কমন একটা এরর, এবং এই এররটা আপনারা কখনোই আর এইভাবে দেখবেন না যে আপনার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করছেন তারপরে এরকম আসছে, এটা দেখবেন না। আপনারা এই এররটা দেখবেন অন্য কোনো কিছু রান করার পরে। তখন এটা দেখে বুঝতে হবে যে আসলে ভিতরে এই রিলেটেড কোন একটা ইস্যু হয়েছে যেখানে আসলে এই ডাইমেনশনটা ম্যাচ করে নাই। ডাইমেনশন ম্যাচ করে নাই বলতে আমি কি বুঝাচ্ছি, হয়তো এরকম হয়ে গেছে যে বিটা শুরুতে এটা পরে। তো বি যদি শুরুতে থাকে তখন কি হইলো, এন বাই পি এর সাথে এম বাই এন এর মাল্টিপ্লাই হচ্ছে, তখন কিন্তু এই যে এই দুইটা ম্যাচ করতেছে না, তখন দেখা যাচ্ছে এই জায়গায় এম, এই জায়গায় পি, তো এম আর পি তো সমান না, তাই না? তো এইখানে আসলে সেটাই হয়েছে। দেখেন, প্রথম ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম হচ্ছে দুইটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হচ্ছে তিনটা। 2 আর 3 তো সমান না, তাহলে এই মাল্টিপ্লিকেশনটা হবে না। কখন হবে? যদি আমি উল্টায় দিই, ম্যাট্রিক্স 3 এর সাথে যদি আমি ম্যাট্রিক্স 2 এর মাল্টিপ্লাই করি, সিরিয়ালটা এখানে ম্যাটার করে। আমরা জানি 3 × 2 = 6, আবার 2 × 3 = 6, মানে 2 × 3 = 6, ঠিক আছে, 3 × 2 সমান ঠিক আছে, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে এটা ঝামেলা হবে, এটা বলবে যে না এরা সমান না, তখন বলবে যে এদেরকে সমান হইতে হবে। এখানে আমি জাস্ট মানে বোঝানোর জন্য বললাম এই নাম্বারটা, বাট এখানে নাম্বার না, এখানে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ডাইমেনশন সেম কিনা। ডাইমেনশন না, আই মিন নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম সেম কিনা, এবং কার সাথে কার সেম কিনা। প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয় ভেক্টরেরটার, প্রথম ভেক্টরের নাম্বার অফ কলামের সাথে দ্বিতীয় ভেক্টরের নাম্বার অফ রো সেম কিনা, সেটা হচ্ছে এখানে ম্যাটার করে। ভেক্টর না ম্যাট্রিক্স ভাই? ম্যাট্রিক্স, আমি কি ভেক্টর বলছি? জি। আচ্ছা, সরি 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 সরি। আচ্ছা, তো এইটা যদি এখন রান দিই ম্যাট 3 এর সাথে ম্যাট 1, তাহলে আমাদের আউটপুটটা আসছে, এবং এইটার আউটপুটের মানে এই আউটপুটটার ডাইমেনশন কত? 3/2। তো 3/2 কেন হইল? কারণ প্রথমটার নাম্বার অফ, প্রথমটা কোনটা, হ্যাঁ, প্রথমটার নাম্বার অফ রো হচ্ছে 3, 1 2 3, দ্বিতীয়টার নাম্বার অফ কলাম হচ্ছে কই, এমন, এটা নাম্বার অফ কলাম হচ্ছে এইটা। সো আপনারা যদি এখন এইটার সাথে রিলেট করার চেষ্টা করেন যে প্রথমটার নাম্বার অফ রো আর দ্বিতীয়টা নাম্বার অফ কলাম মিলে হচ্ছে আমার ফাইনাল আউটপুটের ডাইমেনশন, সেখানে কিন্তু সেটাই হচ্ছে, প্রথমটার নাম্বার অফ রো সাথে দ্বিতীয়টার নাম্বার অফ কলাম মিলে আমার আউটপুটটার নাম্বার অফ রো কলাম ম্যাচ করে, এবং তখনই শুধুমাত্র আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো, আদারওয়াইজ আমি করতে পারবো না। এটা উইল রেইজ এন এরর, ইট উইল ওয়ার্ক। এখন এটা যদি আরেকটু ক্লিয়ার করে বুঝতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ডাইমেনশন গুলো চেক করতে পারি, এটা আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমটার হচ্ছে 3/2, তৃতীয়টা হচ্ছে 2/2, তাহলে এটা হবে 3/2। এই 3 হচ্ছে এইখানে, এই 2 হচ্ছে এখানে। আর কেন এই দুইটা মাল্টিপ্লিকেশন পসিবল হয়েছে? বিকজ এই 2 আর এই 2 সেম ছিল। উপরেরটা কেন হয় নাই? কারণ ছিল এরকম, ঠিক উল্টাটা। আমি যদি এটা উপরে নিয়ে যাই, হ্যাঁ, প্রথমটা হচ্ছে এটা, এটা প্রথমটার ডাইমেনশন হচ্ছে 2/2, দ্বিতীয়টার ডাইমেনশন হচ্ছে 3/2, কিন্তু এটা আমাকে কিছু দেয় নাই। আচ্ছা, 3 এর সাথে 1 তো মাল্টিপ্লাই, ও সরি, এটা আছে। এখন এটা রান দিলে আমার এরর দিবে নন কনফর্মেবল আর্গুমেন্টস। সো এই এররটা কোত্থেকে আসলো? এই এররটা আসলে এই ভেতর থেকে আসছে, এররটা কিন্তু ডাইমেনশনে যায় নাই, কারণ এইটুকু রান দিয়েই এরর হয়ে গেছে, সেইখানে যায়ই নাই, ঠিক আছে?
সো কেন এররটা হইলো, কারণ ম্যাট ওয়ান এর এই টু আর ম্যাট থ্রি এর এই ভ্যালুটা, এই দুইটা সেম না। যদি এই দুইটা ভ্যালু সেম হয় তখনই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল হবে, আদারওয়াইজ পসিবল হবে না। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এটা আসলে মানে আমরা যদি ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে দেখি তাহলে কোনাকুনি দেখতেছি যে বিষয়টা কি। এখানে এই জায়গাটায় কোনাগুনি, হ্যাঁ, কারণ প্রথমটা হচ্ছে নাম্বার অফ রো, এটা হচ্ছে কলাম, তো প্রথমটার কলামের সাথে পরেরটা রো এর সংখ্যা সমান হতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এইটার কলামের সংখ্যার সাথে এইটার রো এর সংখ্যা সমান হতে হবে, আদারওয়াইজ এই মাল্টিপ্লিকেশনটা পসিবল না। তো এখানে আসলে কি মাল্টিপ্লাই হচ্ছে, এই এ এর সাথে জি প্লাস বি এর সাথে এইচ, এই দুইটা যোগ করে একটা এলিমেন্ট পাবো আমরা। সিমিলারলি এই সি এর সাথে জি করে এখানে আসবে, প্লাস ডি এর সাথে এইচ করে এখানে আসবে। এইভাবে আর কি এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে, একটার সাথে এটা মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে অন্যটার সাথে অন্যটা মাল্টিপ্লাই হয়ে আবার প্লাস হবে। প্রথমটার রোটাকে ঠিক রাখতেছে। হ্যাঁ, এটা আসলে অনেক অ্যানিমেশন ভিডিও আছে ইউটিউবে, আপনারা চাইলে ওই দেখতে গুগল পারেন। করলেই হবে যে কোনটা হ্যাঁ 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 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যায়, তার একটা কন্ডিশন আছে, এটা ইন্টারমিডিয়েট এর ফার্স্ট ইয়ার ম্যাথ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ওই হায়ার ম্যাথের বইগুলোতে এই জিনিসটা থাকে আর কি, প্রথম দিকেতে। আর আরেকটা হচ্ছে ক্রনিকাল প্রোডাক্ট, এটা এটা মনে হয় এই ইন্টারের বইগুলোতে নাই। ক্রনিকাল প্রোডাক্ট হচ্ছে এরকম যে একটা ম্যাট্রিক্স এর প্রত্যেকটা এলিমেন্ট, ধরেন ওয়ানের সাথে এই প্রত্যেকটার এলিমেন্ট মাল্টিপ্লিকেশন হবে, ওয়ানের সাথে জিরো, ওয়ানের সাথে জিরো, আবার ওয়ানের সাথে ফাইভ, ওয়ানের সাথে ফাইভ, এগুলো হচ্ছে প্রত্যেকটার ম্যাট্রিক্স মানে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হবে, আবার মাল্টিপ্লিকেশন হবে হয়ে হয়ে এই টু বাই টু টু বাই টু মিলে আসলে একটা ফোর বাই ফোর ম্যাট্রিক্স তৈরি হবে। সেখানে সবটাই এলিমেন্ট ওয়াইজ হচ্ছে, কিন্তু এলিমেন্ট ওয়াইজটা হচ্ছে অন্যভাবে, যে এটার সাথে এটার প্রত্যেকটা এলিমেন্টের সাথে এইটার প্রত্যেকটা এলিমেন্টের মাল্টিপ্লাই হয়ে জিনিসটা এক্সপ্যান্ড করবে। আমরা যদি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করতাম সেক্ষেত্রে হচ্ছে ওয়ানের সাথে জিরো, তারপরে আবার টু এর সাথে ফাইভ, থ্রি এর সাথে সিক্স, ফোর এর সাথে সেভেন, শেষ। ওইটা হচ্ছে এলিমেন্ট মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে এইটা, যেটা হচ্ছে ইন জেনারেল আমরা দেখি ম্যাট্রিক্স ওয়ান এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে ম্যাট্রিক্স টু এর প্রত্যেকটা এলিমেন্টের সেম পজিশনের যেগুলো ভ্যালুগুলো আছে তাদের মাল্টিপ্লাই। সো জিরোর সাথে ওয়ান, সিক্স এর সাথে জিরো, ফাইভ এর সাথে থ্রি, 15, এগুলো হচ্ছে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। আর ক্রনিকাল মাল্টিপ্লিকেশন হচ্ছে যেটা এই ফিগারটাই আছে আর কি, এটা আসলে এইভাবেই বুঝতে সবচেয়ে সুবিধা হবে। So এইটা একটু করার, বোঝার চেষ্টা করি, একটু দেখি ওই ওই আমি ফিগারটা। আমি স্লাইড গুলো দিয়ে দিব, তখন দেখেন। আচ্ছা, আমি ফাংশনটা বলি, ফাংশনটা হচ্ছে যে পার্সেন্টেজ এক্স পার্সেন্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স, বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে স্টার। সো এটা যদি রান দিই আমরা ক্রনিকাল প্রোডাক্ট পাবো। তো কেন এত বড় হইলো, কারণ ম্যাথ ওয়ান ছিল একটা টু বাই টু, ম্যাথ টু ছিল একটা টু বাই টু। এখানে কিন্তু এরকম কোনো কন্ডিশন নাই যে এটার রো এর সংখ্যা অন্যটার কলামের সংখ্যা সমান হইতে হবে, এমন কোনো কথা নাই। এটা আমি অন্য কিছু করলেও যদি ম্যাথ থ্রিটা দিয়ে করি কাজ করবে, এবং এটা আরো বড় হবে। এখানে হচ্ছে সিক্স, এদিকে হচ্ছে ফোর। তো এটা হচ্ছে এই রুল অনুযায়ী যে কয়টা আছে সেভাবে আর কি, কতগুলো রো হবে কতগুলো কলাম হবে সেই অনুযায়ী এটা আসে। এটাও অনেক আহ যারা হচ্ছে ইকোনোমেট্রিক্স নিয়ে কাজ করে, ধরেন কিছু কিছু মডেলে হচ্ছে এই জিনিসটা কাজে লাগে। এখন বিহাইন্ডে সেটা হয়তো আপনার, যেটা আবার বলতেছি, এখানে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আপনারা প্র্যাকটিক্যালি ইউজ করবেন না, কিন্তু বিহাইন্ডে এগুলো কাজ হবে। আচ্ছা, এর কথা তো বললামই। এটা হচ্ছে ফাংশনের মাধ্যমে ক্রিয়েট করা হয়। ফাংশনের ডিটেলসটা হচ্ছে, সরি, ফাংশন ডিটেলসটা হচ্ছে এই ডকুমেন্টেশনে আছে। বাট এখানে প্রথমে এই যে আমি যদি এটা রান দিই দেখতে সুবিধা হলে ভালো হবে। সো এখান থেকে প্রথমে যে ভ্যালুটা পাস করতে হবে সেটা হচ্ছে কতগুলা লেয়ার, আমি এগুলোকে লেয়ার বলি। আর সেকেন্ড যে আর্গুমেন্ট সেটা হচ্ছে কতগুলো কলাম। আর সরি সরি স্যার, আমি উল্টা বলে ফেলছি। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে কতগুলো রো, সেকেন্ডে হচ্ছে কতগুলো কলাম, আর থার্ডে হচ্ছে কতগুলো লেয়ার। সো এখানে দুইটা লেয়ার আছে, এটা হচ্ছে একটা ওয়ান, এটা হচ্ছে টু। সো লেয়ার ওয়ান, লেয়ার টু। আর আমরা এতক্ষণ শুধুমাত্র এই দুইটাতেই ছিলাম, প্রথম দুইটাতে, রো এবং কলাম। প্রথমটা হচ্ছে রো, পরেরটা কলাম, লাস্টেরটা হচ্ছে লেয়ার। এটা হচ্ছে অ্যারেতে নতুন করে অ্যাড হয়, যেটা আগে ছিল না। এবং এখানে কিন্তু আমাদের এন ডাইমেনশন
সরি, এন কল, এন রো এরকম কোনো কিছু দেওয়ার কোনো কিছু আসতেছে না। আমাকে সরাসরি একটা ভেক্টর পাস করতে হবে, যেটার ভিতরে ভ্যালুগুলো দিয়ে দিতে হবে, যে কতগুলা লেয়ার, মানে লেয়ার থাকবে, কতগুলা নাম্বার অফ রো থাকবে, কতগুলা কলাম থাকবে, সেগুলো হচ্ছে এটার ভিতরে পাস করে দিতে হবে। এরে নিয়ে খুব একটা কাজ হয় না, এই জন্য হচ্ছে আমি এটা ডিটেলসে যাচ্ছি না, আমি আসলে জানিও না, কারণ আসলে এটা নিয়ে খুব একটা কাজ হয় না। সবচেয়ে বেশি যেটা নিয়ে কাজ হয় সেটা হচ্ছে ডেটা ফ্রেম এন্ড ম্যাট্রিক্স। আর ভেক্টর তো বেসিক জিনিস, তো বেসিক মানে বেসিক তো সবসময়ই থাকবে। তো ডেটা ফ্রেম ক্রিয়েট করার ফাংশনটার নাম হচ্ছে ডেটা ডট ফ্রেম। সেটার ভিতরে হচ্ছে আমি কলামগুলোর নাম দিয়ে দিতে পারি। তারপর হ্যাঁ, আমি একটু প্রশ্ন করি, সেটা হলো যে আহ, আমরা ম্যাট্রিক্সের প্রতিটা কলামকে একটা ভেক্টর বলতে পারি, অথবা প্রতিটা রোকে যদি একটা ভেক্টর বলা যায়, এইভাবে আলাদা করে চিন্তা করলে? আপনি যেহেতু বলছেন এটা বিল্ডিং ব্লক, রাইট? না, আপনি ম্যাট্রিক্সের আলাদা আলাদা ভেক্টর বলতে পারবেন না, কারণ ম্যাট্রিক্স আলাদা একটা ডেটা স্ট্রাকচার। বিল্ডিং একটা ব্লক নির্দিষ্ট আমি একটা নির্দিষ্ট সেই সেন্সে কলামকে। বলছি যে ভেক্টরে যে অপারেশন গুলো করা যায় অন্য সব জায়গাতে সেই অপারেশন গুলা কাজে লাগে, আমি সেই সেন্সে আর কি বিল্ডিং ব্লক বলছি। আর এরকম কি করা যায় না আপনার, যে ধরেন ম্যাট্রিক্স থেকে আমি একটা কলাম এক্সট্রাক্ট করে নিলাম, সেটার টাইপ এইভাবে কি করা যায়? হ্যাঁ, যে কোনো সেটা একটা করা কলাম, যায়, এবং সেটা করা যায়। সেটা করলে সেটা টাইপটা কি হয়, সেটার টাইপ এই যে ভেক্টর রেজাল্টটা হবে। হয় সেটার টাইপ। যেমন ম্যাথ থ্রি থেকে ধরেন আপনি সেকেন্ড কলামটা নিয়ে নেবেন, তো সেক্ষেত্রে আপনি ধরেন ম্যাথ 3 সেকেন্ড কলামটা সিলেক্ট করলাম এবং এস ডট ভেক্টর, এই কাজটা করতে হবে, আদারওয়াইজ এটা ভেক্টর হবে না। এটা কিন্তু এখন একটা ভেক্টর। এস এস ডট সামথিং, মেন কথা হচ্ছে এস ডট সামথিং, এটা আরেক ধরনের, মানে এটা একটা স্পেশাল কাইন্ড অফ ফাংশনস বলতে পারেন। যে আপনি এস ডট অ্যারে দিতে পারেন, এস ডট ডেটা ফ্রেম দিতে পারেন, এস ডট ম্যাট্রিক্স দিতে পারেন। ভাই, একটু কনফিউশন ক্লিয়ার করা ছিল, সেটা হচ্ছে যে কি নাম পাইয়ে মনে হয় হচ্ছে প্রথমত ডেপথ যেটা থাকে, 3 ডাইমেনশনে যে ডেপথ থাকে, তারপর রো থাকে, তারপর কলাম থাকে। কিন্তু আরে হচ্ছে আগে রো, তারপর কলাম, তারপরে ডেপথ বা লেয়ার যেটাই বলেন সেটা। অ্যারেতে, হ্যাঁ, আচ্ছা। এই জায়গাটায়। আচ্ছা, ডেটা ফ্রেমে চলে গেছিলাম না? ডেটা ফ্রেম ফিগারটা দেখাইছি। হুম। আচ্ছা, সো এখানেও সেম ম্যাট্রিক্সের মতো উপরের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম, কলামের নেম, আর হচ্ছে রো, রো এর ইন্ডেক্স। এগুলো রো এর ইন্ডেক্স তো সেম, 1 থেকে শুরু হবে, অবশ্যই জিরোতে যাবে না, কখনোই যাবে না। সো ডেটা ফ্রেমের কলামগুলোকে আমরা ডেটা ডট ফ্রেম ফাংশনের ভিতরে জাস্ট কলামের নাম লিখে সেগুলো পাস করে দিলে হয়ে যাবে। এখন আমি এখানে যেভাবে লিখছি, হয়তো এক লাইনে লিখে ফেলছি, তবে চাইলে কিন্তু এগুলো নিচে লাইনে নেওয়া যাবে, দেখতে সুবিধা হবে সেক্ষেত্রে, এভাবেও লেখা যাবে। সো এখানে হচ্ছে আমি রান দিলে একটা বেসিক ডেটা ফ্রেম ক্রিয়েট হবে, যেখানে 3টা কলাম থাকবে এবং 3টা করে অবজারভেশন থাকবে। সো এটা রান দিলে হয়ে যাবে আমার ডেটা ফ্রেম ক্রিয়েশন। এবং সেটার ডিটেলস হচ্ছে আমরা এনভায়রনমেন্ট পেনে দেখতে পারবো। এখানে লেখা আছে DF1, কারণ আমি DF1 ভেরিয়েবলটাতে এই জিনিসটা অ্যাসাইন করছি, ঠিক আছে। আর আমি যদি চেক করি ইজ ডট ডেটা ডট ফ্রেম কিনা, সেক্ষেত্রে হচ্ছে আমাকে অ্যান্সার দিবে, আউটপুটে দিবে হচ্ছে ট্রু। আমরা আরো কিছু জিনিস দেখতে পারি, আমরা এটার সামারি চেক করতে পারি, DF1 এর সামারি, সেখানে আমাকে আইডি, এইজ এবং জেন্ডার দেখাচ্ছে। এখন খেয়াল করেন জেন্ডারের জায়গাটায় আমাকে আউটপুটে দেখাচ্ছে কি, লেন্থ হচ্ছে 3, ক্লাস হচ্ছে ক্যারেক্টার, মোড হচ্ছে ক্যারেক্টার। সো ক্লাস আর মোড দুইটা প্রায় সেম জিনিস। ক্লাস হচ্ছে আর এ সে কি হিসেবে কনসিডার্ড হবে, আর মোড হচ্ছে মেমোরিতে কি হিসেবে সেভড আছে। So এই দুইটা নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না, বাট আমি এই দুটো দেখাইলাম কারণ হচ্ছে আমাদের আসলে এখানে কোনো ইনফরমেটিভ কোনো কিছু নাই। সো আমি যদি জেন্ডারের সামারিতে ইনফরমেটিভ কিছু চাই, তাহলে এই যে ক্যারেক্টার ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে একটা ফ্যাক্টর হিসেবে সেভ করতে হবে। সো ফ্যাক্টরে কনভার্ট করার ওয়ে হচ্ছে ফ্যাক্টর ফাংশন ব্যবহার করা। ফ্যাক্টর ফাংশনটা হচ্ছে FACTOR, দেন ক্লোজিং ব্র্যাকেট। এবার যদি আমি এটা রান দিই,
সেম একটা ডেটা ফ্রেম ক্রিয়েট হবে। এটা যদি চেক করি আমি সেম জিনিসে দেখবো। আমি যদি ডেটা ডট ফ্রেমে রান দিই আমাকে সেম ট্রু বলবে। পার্থক্যটা হয়ে যাবে সামারিতে। সামারিতে এখন আমি একটা ইনফরমেটিভ কিছু পাচ্ছি যেটা আমি আগে পাই নাই। তো এখন আমি পাচ্ছি কি ইনফরমেশন, এফ কতগুলো আছে, দুইটা, এম কতগুলো আছে, একটা। তো এই ইনফরমেশনটা আমি এখন পেয়ে যাচ্ছি। এখন এটা খুব সম্ভবত আম, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা আরেকটা ভাবে আমি কনভার্ট করতে পারি। এখানে তো আমি ফ্যাক্টর দিয়ে কনভার্ট করলাম, ফ্যাক্টর দিয়ে আমার এই ক্যারেক্টার ফ্যাক্টরটাকে, সরি, এই ক্যারেক্টার যে ভেক্টরটা আছে সেটাকে আমি ফ্যাক্টরে কনভার্ট করে ফেলছি, যাতে করে আমি আউটপুটটা সুন্দর করে দেখতে পারি। কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই ডেটা ফ্রেমেরই অংশ, ডেটা ফ্রেম ফাংশনটার অংশ। সেটা হচ্ছে আমি যদি ডকুমেন্টেশনটা চেক করি, এই যে স্ট্রিংস অ্যাজ ফ্যাক্টরস। সো এইটা করবে কি, এই ডেটা ফ্রেমের ভেতরে যতগুলা স্ট্রিং ভেরিয়েবল থাকবে বা স্ট্রিং ভেক্টর থাকবে, এরা সবাই ভেক্টর। এই সবগুলো স্ট্রিং মানে সবগুলো ভেক্টরের মধ্যে যারা যারা স্ট্রিং লেভেলের বা ক্যারেক্টার, তাদের সবাইকে ফ্যাক্টরে কনভার্ট করে ফেলবে। তাদের সুবিধা হবে যে আমি যখন সামারিটা চেক করতে যাব তখন সে সুন্দর করে আমাকে ফ্রিকোয়েন্সিটা দেখাবে। তো এটা যদি আমি রান দিই, স্ট্রিংস এস ফ্যাক্টরস দেন ট্রু, রান দিলাম। এখন চেক করেন, মানে দেখেন আমি কিন্তু এখানে ফ্যাক্টর দেই নাই। সো সেই কাজটা অ্যাকচুয়ালি সে করে ফেলবে। আমি এটা রান দিই, ট্রু দেখাবে। সামারি চেক করলে আমাকে হচ্ছে এই সামারিটা দেখাবে। আচ্ছা, আমি এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ফ্যাক্টর জিনিসটা কি ভাই? আচ্ছা, ফ্যাক্টর খুব মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ফ্যাক্টর জিনিসটা হচ্ছে, এই যে দেখেন আমি এখানে ক্লিক করছি, এখানে প্লে বাটনের মতো একটা ব্লু বাটন আছে, এখানে ক্লিক করলে এটা নিচের দিকে নামবে। সো এই জায়গাটা বোঝার জন্য আমি এটা ট্রু ছাড়া রান দিই, আগে রান দিলাম। দেখেন যখন ফ্যাক্টর ছাড়া ক্যারেক্টার, তখন এটা একটা স্টোর আছে ক্যারেক্টার হিসেবে, এবং আমাকে এফ, এম, এফ এইভাবে ডিরেক্ট ক্যারেক্টার গুলো দেখাচ্ছে। আর যখনই আমি এটাকে ফ্যাক্টরে কনভার্ট করে রান দিব, তখন সে একটা ইন্টারেস্টিং কাজ করবে। এখানে যতগুলো ইউনিক ক্যারেক্টার থাকবে তাদের সবার এগেনস্টে একটা করে নাম্বার অ্যাসাইন করে দিবে। এখানে যেটা করছে যে যেখানে ফিমেল ছিল সেটার জায়গায় 1 করে দিছে, যেখানে মেল ছিল সেটার জায়গায় 2 করে দিছে। এবং এই সিরিয়ালটা কি হবে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, লেটারের অ্যাসেন্ডিং অর্ডারে। এফ যেহেতু শুরুতে থাকে সেজন্য হচ্ছে এফটাকে 1 দিছে, এম যেহেতু পরে সেজন্য এম কে 2 দিছে। এই ফ্যাক্টর নিয়ে সামনের ক্লাস হচ্ছে আবার আবার থাকবে, সেখানে হচ্ছে আমরা ফ্যাক্টরের এই মডিফিকেশনটা কিভাবে করা যায় সেটা দেখবো। অকারেন্স দেখাচ্ছে আর কি, যে আপনার এফ কতবার অকার হয়েছে, এম কতবার অকার হয়েছে এরকম। না, এটা কিন্তু অকারেন্স না, এটা হচ্ছে নাম্বারটা দেখাচ্ছে। আমি বলি, এখানে আমি আরেকটা অ্যাসাইন করি। লেটস সে আমি নতুন একটা রো দিলাম 4। সো দেখেন 1 2 1 1। সো প্রথমটা এফ কেন, কারণ সেটাকে সে 1 অ্যাসাইন করে দিছে। দ্বিতীয়টা 2 কেন, কারণ মেইলকে সে অ্যাকচুয়ালি 2 বানাই দিছে। এই রিলেশনটা করতে পারছেন এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি এখন। রাইট। সো সে আসলে নাম্বার দিয়েছে, আইডেন্টিফায়ার দিছে। আইডেন্টিফায়ার দিছে, রাইট রাইট। এটা আরেকটা করার, জিনিস হ্যাঁ বলুন। আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে ডিএফ ওয়ান এর রাইট পাশে 4 objects of 3 variables। না, এটা আমাকে জাস্ট একটা সামারি দিচ্ছে যে কতগুলা অবজেক্ট না, এটা অবজারভেশনস, ওবিএস ডট, হ্যাঁ, ও, মানে কতগুলো অবজারভেশন আছে এই জায়গায়। অবজারভেশন বলতে এখানে রো বোঝাচ্ছে। তো 4টা অবজারভেশন আছে এবং 3টা ভেরিয়েবল আছে। 3টে ভেরিয়েবল বলতে কলাম বোঝাচ্ছে, রাইট? হ্যাঁ, 3টা ভেরিয়েবল বলতে 3টা কলাম বোঝানো হচ্ছে এখানে। রাইট আচ্ছা, রাইট। আজকে না একটু বেশি দেরি হয়ে গেছে মাঝখানে মাঝখানে কথা বলার কারণে। তো আচ্ছা, পরে যে টপিক গুলো আছে এগুলো হচ্ছে আগামী দিন আমি কন্টিনিউ করি, এটা হয়তো ভালো হবে। সাবসেটিং এর, তাহলে ভাইয়া ডাটা ফ্রেমটা হ্যাঁ অনেক টেবিল জেনারেট করে দেয়, হ্যাঁ, আমরা হচ্ছে টেবিল অফ আজকে আজকে এর পর্যন্ত রাখি। আগামীকালকে হচ্ছে ডাটা ফ্রেম আর ওই লিস্টেরটা কমপ্লিট করে পরের টপিক গুলো হচ্ছে আমরা কভার করে শুরু করবো। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল যে ডাটা ফ্রেমটা কি টেবিল বানিয়ে দেয় একটা?
টেবিল বুঝিনি কোয়েশ্চেনটা আরেকবার। মানে ডাটা ফ্রেমে আমি যে ডাটাগুলো দিতেছি, ধরেন আইডি এজের চারটে দিয়েছি, এজের চারটে দিয়েছি, জেন্ডার চারটে দিয়েছি, হ্যাঁ তো সে আমাকে প্রায় টেবিল আকারে দেখাচ্ছে। হ্যাঁ, মানে ডাটা ফ্রেমটা কি আমার ডাটা সেটটাকে টেবিল আকারে করে দেয়, এরকম কিছু। ডেটা ফ্রেম টেবিল আকারে ক্রিয়েট করে, এক্স্যাক্টলি। এটাকে আপনি এক্সেল এর টেবিল চিন্তা করতে পারেন। এটা কিন্তু আবার পিভট টেবিল না। পিভট টেবিল হ্যাঁ, হলো, মানে এটা হচ্ছে আমাদের একদম র ডেটা, সে যেরকম আছে সেভাবেই আমাকে দেখাবে, জাস্ট একটু সুন্দরভাবে আর কি। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাক। আমি হচ্ছে ডেটা ফ্রেম পর্যন্ত কোডগুলো আহ আহ, আচ্ছা আমি ফুল কোডই দিয়ে দিই, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনারা হয়তো একটু দেখতে পাবেন। আগামীকাল হচ্ছে ডেটা ফ্রেম থেকে বাকি সবকিছু হচ্ছে আমরা কভার করবো নেক্সট ক্লাসে। ভাই তাহলে আপনার ম্যাট্রিক্স এবং ডেটা ফ্রেমের সাথে ডিফারেন্সটা কি হইলো? অলমোস্ট তো টু ডাইমেনশনাল দুইটাই, রাইট? ডিফারেন্সটা হচ্ছে এইখানে, মাল্টিপল ডেটা টাইপস। ম্যাট্রিক্সে আমাদের সবগুলো ডেটাকে সেম টাইপের হইতে হয়। আমরা যেমন এখানে স্পিসিস একটা কলাম পাচ্ছি, সে তো স্যার আরো অনেক কিছু আছে, আমরা কিন্তু ম্যাট্রিক্সে সেরকম পাবো না। এখন আপনি যখন ফ্যাক্টর দেখছেন, আপনার হয়তো মাথায় আসতে পারে যে ফ্যাক্টর তো এখানে নাম্বার হয়ে গেছে, বাট না, এখানে ফ্যাক্টর কিন্তু একটা ডিফারেন্ট ডেটা টাইপ। এটা কিন্তু সবগুলো নাম্বার না, এখানে দুইটা নাম্বার, এটা কিন্তু অন্য ডেটা টাইপ। যদি চেক করেন, আমি বলি, ধরেন এইটাকে কপি করে ইস ডট ক্যারেক্টার রান দেন, সে কিন্তু আমাকে ট্রু দিচ্ছে, ঠিক আছে? কিন্তু আপনি যদি ইস ডট ফ্যাক্টরের ভিতরে এস ডট ফ্যাক্টর করে এটা রান দেন, আপনি এখানে ট্রু পাবেন। সো ফ্যাক্টর হচ্ছে আরেকটা ডেটা টাইপ, ক্যারেক্টার আরেকটা ডেটা টাইপ, নাম্বার অন্য একটা ডেটা টাইপ। এখন আপনি ইজ ডট নিউমেরিক, এটা কিন্তু আমাকে ফলস দিচ্ছে। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমি দুই ধরনের ডেটা টাইপ ইউজ করতে পারছি ডেটা ফ্রেমে। যদিও আমি নাম্বার দেখতেছি, কিন্তু এটা কিন্তু নাম্বার না, এটা হচ্ছে ফ্যাক্টর ডেটা টাইপ, ঠিক আছে? জি জি। তার মানে আমরা তো যে আগে ডেটা টাইপের মধ্যে দেখছি মাত্র কয়টা, নিউমেরিক, কমনলি ইন্টিজার, ইউজড, হ্যাঁ, আমরা আর দেখছিলাম হচ্ছে নিউমেরিক, ইন্টিজার, বুলিয়ান, এই লজিক্যাল আর তিনটেই। কি, হ্যাঁ। হ্যাঁ, নিউমেরিক, ইন্টিজার, লজিক্যাল, ক্যারেক্টার। ওকে, এই পর্যন্ত যদি দেখি, এখানে তো ভাইয়া এগুলো বলেন নাই আপনি, মানে ও আচ্ছা, ওগুলো কি আপনার ইয়ে টাইপের? আম, এটা এই আসলে যে এখন ক্যারেক্টার থেকে ফ্যাক্টর আমরা বলতেছেন, এক্সট্রাক্ট ভেক্টর করছি, রাইট? বলতেছেন। হ্যাঁ, এটা আমরা ক্যারেক্টার থেকে এক্সট্রাক্ট করছি, সেই জন্য হচ্ছে আমি এটা রাখি নাই, কারণ এটা কমনের মধ্যে পড়ে না, এটা হচ্ছে মানে এক্সেপশনাল টাইপের। তার মানে আপনার এই যে ভেক্টর বা ডেটা ফ্রেম যেগুলো বলতেছি, এগুলো হলো যে আপনার ডেটা স্ট্রাকচারের মধ্যে এটা পড়তেছে, রাইট? স্ট্রাকচার, এগুলো স্ট্রাকচার, হ্যাঁ হ্যাঁ এগুলো হলো যে বেসিক, এখানে যেগুলো দিচ্ছেন এগুলো। হ্যাঁ। ওকে। ডেটা স্ট্রাকচার আর ডেটা টাইপ সেম না। স্ট্রাকচার হচ্ছে যে ডেটাগুলো কিভাবে আছে একটা বিল্ডিং এ, আর ডেটা টাইপ হচ্ছে যে বিল্ডিং এর হাউস হোল্ড গুলা, মানুষগুলা কেমন। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে স্লাইড এবং স্ক্রিপ্ট দুটোই দিয়ে দিব। আর